আচ্ছা, হাইব্রিডাইজেশন পড়তে গিয়ে আমরা বেসিক্যালি যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে ওই হাইব্রিডেশন অফ মিক্সিং হ্যান ত্যান বলেছিলাম। হাইব্রিডেশন মানে মিক্সিং, এবং এখানে মিক্সিং অফ কি, এখানে মিক্সিং অফ অ্যাটমিক অরবিটাল, এটা আমরা বলেছিলাম। ঠিক আছে। সো এখানে হাইব্রিডাইজেশন বলতে আমরা যেটা বলতে চাইছি, অ্যাকচুয়ালি হেডিংটা করলে হাইব্রিডাইজেশন, এটা হচ্ছে তো হাইব্রিডাইজেশন অফ অ্যাটমিক অরবিটাল। ঠিক আছে। হ্যাঁ। তো হাইব্রিডাইজেশন কথাটার মানে আমরা আগের দিন দেখে নিয়েছি, সবাই আমরা বুঝি কম বেশি, যে মিক্সিং। ঠিক আছে। আর এবার তাহলে আমাদের জানার দরকার আছে এই অ্যাটমিক অরবিটাল ব্যাপারটা কি। সেটা বলতে গিয়ে আগের দিন খানিকটা বলেছিলাম যে অ্যাটমিক অরবিটাল এটা মধ্যে যেটা আমার বোঝার দরকার আছে সেটা হচ্ছে অরবিটাল কথাটা বেশি করে বোঝার দরকার আছে। ঠিক আছে। এখানে অরবিটাল বলতে আমরা মানে আকাশ যেহেতু অনেকদিন আগে পড়েছে, ফলে আকাশ জানে। তানিশাকেও খানিকটা আগের দিন বলেছিলাম, সেটা হচ্ছে অরবিটাল মানে হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল ফাংশন। ঠিক আছে। ঠিক আছে, ফাংশন। জাস্ট লাইক আমরা যেমন দেখি না যে ম্যাথমেটিক্যাল ম্যাথমেটিক্যাল ফাংশন ব্যাপারটা বোঝো তানিশা? একবার বলো, আচ্ছা, বুঝে যাবে। ফাংশন মানে হচ্ছে সিম্পলি এন নাম্বার অফ ভ্যারিয়েবলস যে সম্পর্ক দিয়ে আবদ্ধ। ঠিক আছে, সোজা কথায় মানে সোজা কথায় হচ্ছে এরকম যে আমরা যে লিখি না ছোট থেকে যে ওয়াই ইজ ইকুয়াল টু 3x + 2, এইটা একটা ফাংশন। অর্থাৎ এখানে দুটো চলরাশি কোন একটা সম্পর্ক দ্বারা আবদ্ধ। ঠিক আছে। হ্যাঁ। সো ম্যাথে ফাংশন মানে হচ্ছে টু অর মোর ভ্যারিয়েবল বা রিলেশন অফ টু অর মোর ভ্যারিয়েবল। ঠিক আছে, সিম্পল ব্যাপার। হুম। এবং এই ফাংশন আমরা অঙ্কে যা করি, মোস্ট অফ দ্য সেক্টর, সেটা একটা ফাংশনই করি। ঠিক আছে। এবং একটা ফাংশনকে তাহলে আমরা কিভাবে লিখতে পারি, যেমন এই ফাংশনটাই ওয়াই ইজ ইকুয়াল টু আমরা লিখি f(x). কেন এটা এইভাবে লিখি, তার কারণ হচ্ছে যে একটা ফাংশন ইন প্রিন্সিপাল এন খানা চলরাশি তার মধ্যে থাকতে পারে। ঠিক আছে, এন খানা চলরাশি, এইখানে দুটোই ছিল। তো ফর এন ভ্যারিয়েবল ফাংশন, এন ভ্যারিয়েবল ফাংশন মানে কি, এন খানা চলরাশি কোন একটা সম্পর্ক দ্বারা একে অপরের সঙ্গে আবদ্ধ। ঠিক আছে। হুম। লাইক মানে কিছু একটা এরকম, ধরো ওয়াই ইজ ইকুয়াল টু সাম সি, সি দিয়ে 2x1 প্লাস 3x2 প্লাস 5x3 প্লাস ডট 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 সাম cxn। ঠিক আছে। হুম। এখানে এই 1 2 3 4 করে সি, এগুলো হচ্ছে সব সহগ গুলো। আর x1 y1 x3 করে 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 xn অব্দি এরা হচ্ছে চলরাশি। তাহলে এখানে এন খানা চলরাশি আর এখানে ওয়াই একটা, টোটাল n+1 খানা চলরাশি একটা সম্পর্ক দ্বারা আবদ্ধ আছে। এইরকম একটা ফাংশনে এন ফর এন ভেরিয়েবল ফাংশন there exist n-1 variable which can independently vary। ঠিক আছে। অর্থাৎ যদি এরকম একটা ফাংশন হয়, যেমন আমরা এইটা দিয়ে বুঝি সহজ, যে এইটা একটা টু ভ্যারিয়েবল ফাংশন ওয়াই আর এক্স। এখন দেখো এই ভ্যারিয়েবল, এই যে টু ভ্যারিয়েবল ফাংশনটা, এর মধ্যে যে কোনো একটা চলরাশিকেই আমি নিজের ইচ্ছে মতো চেঞ্জ করতে পারি। যদি সেটা এক্স হয়, তাহলে যেই এক্স কে আমি নিজের মতো চেঞ্জ করব, ওয়াই অটোমেটিক্যালি সেট হয়ে যাবে। এক্স আর ওয়াই কে আমি একসাথে নিজের মতো চেঞ্জ করতে পারবো না, পারবো কি? না। পারবো না। তখন এক্স এর মান যদি আমি 2 নিই, তাহলে ওয়াই এর মান 8 হয়ে যাবে অটোমেটিক্যালি, তখন আমি বলতে পারবো না ওয়াই এর মান 17। ঠিক আছে। সেরকমই যদি একটা এন ভ্যারিয়েবল ফাংশন হয়, তাহলে তার n-1 খানা ভ্যারিয়েবল ইন প্রিন্সিপাল
ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, অর্থাৎ তাদেরকে ইন্ডিপেন্ডেন্টলি ভ্যারি করানো যেতে পারে, কিন্তু একটা ভ্যারিয়েবল অ্যাটলিস্ট থাকবেই, মানে থাকতেই হবে, যেটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ঠিক আছে? সো ফর এই যে ফর n ভ্যারিয়েবল ফাংশন দেয়ার এক্সিস্ট n minus 1 variables which can independently vary. those are called those are called independent variable. ঠিক আছে? ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস, বাট n মাইনাস ওয়ান খানা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস, বাকি রইলো আর একটা। ঠিক আছে? তাহলে একটা হবে হচ্ছে then the remaining one will be dependent variable। মানে তার ওই n মাইনাস ওয়ান খানার ভ্যারিয়েবলকে ইন্ডিপেন্ডেন্টলি ভ্যারি করালে ওই লাস্ট ভ্যারিয়েবলটা অটোমেটিক্যালি তার ভ্যালুটা ফিক্সড হয়ে যাবে, আমি ওটাকে আর ইন্ডিপেন্ডেন্টলি ভ্যারি করাতে পারবো না। এই হচ্ছে ফাংশনের গল্প। ঠিক আছে? তার মানে অরবাইটাল ব্যাপারটা হচ্ছে আসলে আখেরে একটা ফাংশন, ম্যাথমেটিক্যাল ফাংশন। এবার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কোনো ফাংশনের একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন সম্ভব। যেমন এইচএসে আমরা স্ট্রেট লাইন বলে একটা চ্যাপ্টার করতাম, এখন আমরা এটা বললেই বলতে পারবো যে এই y ইজ ইকুয়াল টু 3x প্লাস 2 এটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, তাই না? হুম। স্ট্রেট লাইনের ইকুয়েশন কিরকম না, y ইজ ইকুয়াল টু mx প্লাস c, এরকম। ঠিক আছে? তাহলে এই যে স্ট্রেট লাইনের ইকুয়েশন বলছি, আমার একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনও আছে। ইফ দিস ইজ y axis and this is x axis, দেন এরম হবে, যেখানে এই যে এখানে যে কাট করছে এটা হবে 2, আর এইখানের যে অ্যাঙ্গেলটা থিটা হলে পরে ট্যান থিটা ইজ ইকুয়াল টু 3। ঠিক আছে? এসব আমরা শিখে টিকে এসেছি। যেটা এক্সপ্লিসিটলি আমাদেরকে বলা হয় না সবসময়, যেটা হচ্ছে যে যে কোনো ম্যাথমেটিক্যাল ফাংশনের একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন সম্ভব। এই যে আমি বলছি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন সম্ভব, এখানে কিন্তু আমি বলছি না কোন কোঅর্ডিনেট সিস্টেমে আঁকা সম্ভব। মানে আমরা দুটো কোঅর্ডিনেট সিস্টেম তো অ্যাটলিস্ট নাম জানি, একটা হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম আর একটা পোলার কোঅর্ডিনেট সিস্টেম। এই দুটোতে এইচএস লেভেলেই পড়ানো হয়। তো একটা ফাংশনের ইন প্রিন্সিপাল একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন থাকবে, সেই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কোনো একটা পার্টিকুলার কোঅর্ডিনেট সিস্টেমে আমি আঁকতে পারবো কি পারবো না, দ্যাটস এ ডিফারেন্ট কোশ্চেন, আমরা সেটা নিয়ে কথা বলছি। যেমন যদি একটা 4 ভ্যারিয়েবল ফাংশন হয়, তাহলে একটা 4 ভ্যারিয়েবল ফাংশনকে, ফরগেট অ্যাবাউট 4 ভ্যারিয়েবল ফাংশন, হ্যাঁ 4 ভ্যারিয়েবল ফাংশন, একটা 4 ভ্যারিয়েবল ফাংশনকে আমি গ্রাফিক্যালি আঁকতেই পারবো না। কারণ আমরা যে সিস্টেমে এক্সিস্ট করি, মানে কার্টেসিয়ান কোঅর্ডিনেটে, আমাদের কার্টেসিয়ান কোঅর্ডিনেটটা 3 ডাইমেনশনকে অ্যালাউ করে। তাহলে 4 ডাইমেনশন ওয়ালা একটা ফাংশন, অর্থাৎ 4 ভ্যারিয়েবল, তাকে আমি আঁকতেই পারবো না। দ্যাটস এ ডিফারেন্ট সর্টস অফ প্রবলেম। আমি সেটা নিয়ে বদার নেই, কিন্তু আমি এইটুকুতে এসে দাঁড়াতে চাইছি যে একটা ম্যাথমেটিক্যাল ফাংশনের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন সম্ভব। ঠিক তেমনি কোনো একটা অরবিটালে থাকা, মানে অ্যাটমের মধ্যে থাকা কোনো একটা পার্টিকুলার ইলেকট্রন, ঠিক আছে, সেই ইলেকট্রনটাকে আমি একটা পার্টিকেল হিসেবে যেমন চিন্তা করি, সেরকম ওই ইলেকট্রনটাকে আমি একটা ওয়েভ হিসেবেও চিন্তা করতে পারি। এবার এই ওয়েভ হিসেবে, মানে আমরা এই নিয়ে ছোটবেলায় 11-12-এ প্রথম শুনেছিলাম, তারপর থেকে বহুদিন অবধি, যে ওয়েভ নেচার অফ ইলেকট্রন, ওয়েভ পার্টিকেল নেচার অফ ইলেকট্রন। এবার আজকে আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো সব নেচার টেচার কিছু না, সোজা কথা হচ্ছে ইলেকট্রন ইলেকট্রনের মতো আছে। ইলেকট্রন ইজ এ থিওরি, ইলেকট্রন, যাই হোক আমি ওইটার ডিটেলসে যাচ্ছি না, কিন্তু মোদ্দা কথা হচ্ছে যে একটা ওয়েভ ভেবে আমি যদি ইলেকট্রনকে অঙ্ক কষি, মানে ওয়েভের যে মেকানিক্স সেটাকে কাজে লাগাই, তাহলে যে রেজাল্ট গুলো পাবো, ইলেকট্রনের সাথে করা এক্সপেরিমেন্ট সেই রেজাল্ট দেয়। তার মানে আমি একটা ইলেকট্রনকে একটা ওয়েভ হিসাবে ডিপিক্ট করতে পারি, চিন্তা করতে পারি। ঠিক আছে? হ্যাঁ, সো কোয়ান্টাম মেকানিক্স তাই করে। কি করে না, কোনো একটা ইলেকট্রনকে ও পার্টিকুলারলি একটা ওয়েভ ফাংশন দিয়ে ডিনোট করে।
ঠিক আছে? এই ওয়েভ ফাংশনের কনসেপ্টটা কিন্তু আমাদের লাগবে, মলিকুলার অরবিটাল থিওরিও আমাদের আছে, ঠিক আছে? তো একটা অ্যাটমের ভেতরে থাকা কোন একটা ইলেকট্রনকে আমরা একটা ওয়েভ ফাংশন দিয়ে ডিনোট করতে পারি। এখন ফাংশন ব্যাপারটা আমরা বুঝে গেছি আশা করছি, ওয়েভ ব্যাপারটা নিয়ে আসছি, ঠিক আছে? তাহলে একটা ফাংশন, ঠিক আছে? তার মানে এই ইলেকট্রনটা আসলে কতগুলো চলরাশির একটা সম্পর্ক দিয়ে আমি প্রকাশ করতে পারি। হুম। এখন ওয়েভ ব্যাপারটা কি? ওয়েভ হচ্ছে একটা স্পেশাল টাইপের ফাংশন, একটা পিরিয়ডিক ফাংশন, ঠিক আছে? হুম। তো ওয়েভ হচ্ছে একটা পিরিয়ডিক ফাংশন। আবার কি একটা নতুন টার্ম আনলাম, পিরিয়ডিক ফাংশন। পিরিয়ডিক কথাটার মানে কি? পর্যায়ক্রমে যেটা হয়। হ্যাঁ, তার মানে একটা টাইম ইন্টারভ্যাল পর পর ফিরে আসে, ওই জন্যই আমরা স্কুলের রুটিন কলেজের রুটিনকে পিরিয়ডস বলি। কারণ তিন মানে কি বলে, সোমবার 5 পিরিয়ডে যদি ইতিহাস পড়ানো হয়, আবার পরের সোমবার 5 নম্বর পিরিয়ডে ইতিহাস পড়ানো হবে, ঠিক আছে? তো একটা পিরিয়ডিক ফাংশন হচ্ছে এমন একটা ফাংশন যার, মানে এটাকে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দিয়ে বুঝলে খুবই সহজ হয়ে যাবে। যার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আমরা দেখতে পাবো যে একটা, মানে ওই ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটার একটা সার্টেন ইন্টারভ্যাল পর পর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা মোটামুটি একই রকম হয়ে ফিরে আসছে। যেমন সবচেয়ে কমন পিরিয়ডিক ফাংশন যদি আমাকে চিন্তা করতে হয়, দ্যাট ইজ সাইন ওয়েভ, ঠিক আছে? সাইন এক্স, ওয়াই ইজ ইকুয়াল টু সাইন এক্স। এই ওয়াই ইজ ইকুয়াল টু সাইন এক্স কে যদি আমি গ্রাফে প্লট করি, ঠিক আছে, তাহলে আমরা জানি কিরকম দেখতে পাওয়া হবে। এই বরাবর এক্স, এই বরাবর ওয়াই। তাহলে আমরা দেখবো যে এক্স এর ভ্যালু যখন 0, তখন এটা 0 থেকেই শুরু হবে, ঠিক আছে? এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তারপরে যত এক্স এর ভ্যালু এগোবে এটা ভ্যালু বাড়বে, ঠিক আছে? কিন্তু কতক্ষণ অবধি বাড়বে না, সাইন এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে +1, সো লেটস সে দিস ইজ +1, তাহলে এটা গিয়ে এখানে পৌঁছাবে। তারপরে সেটা কখন পৌঁছাবে আমরা জানি যে sin π/2 তে গিয়ে পৌঁছায়। তারপরে যত আমি এগোবো, মানে sin π/2 +1 +2 এরকম করতে করতে ওর ভ্যালুটা আবার কমতে থাকবে, আবার এটা গিয়ে 0-তে পৌঁছাবে। একটু ভালো করে আঁকি, না বেশি হয়ে গেল। ও আবার গিয়ে 0-তে পৌঁছাবে তোর হচ্ছে sin π-তে। হুম। এই অবধি কিন্তু ফাংশনটা পিরিয়ডিক নয়। হুম। যে কারণে প্যারাবোলা একটা পিরিয়ডিক ফাংশন নয়। কারণ প্যারাবোলা কিরকম দেখতে হয়, প্যারাবোলার ইকুয়েশন কি মনে আছে? না, নাই আমার। এনি কোয়াড্রেটিক ইকুয়েশন, ঠিক আছে? এনি কোয়াড্রেটিক ইকুয়েশন উইল রিপ্রেজেন্ট আ প্যারাবোলা। যেটা তোদের ছোটবেলা মানে মানে এইচএস লেভেলে যেটা পড়ানো হতো সেটা হচ্ছে এই যে 4ax², ঠিক আছে? বাট এনি ax² প্লাস bx প্লাস c, এটা একটা প্যারাবোলিক ফাংশন, ঠিক আছে? প্যারাবোলিক ফাংশন। তো তোরা এই যে সলভ করতি না ছোটবেলায়, ax² প্লাস bx প্লাস c, শ্রীধর আচার্য লাগিটা গিয়ে করতি তো নাকি? হ্যাঁ, 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 ছিল, টেনে টেনে হ্যাঁ, ছিল ওটা। হ্যাঁ, ওটা কিভাবে করতি যে এটাকে এই ইজিক্যাল টু 0, তাই না? তাহলে খেয়াল করে হুম। দেখ, এটাকে ওয়াই দিয়ে রিপ্রেজেন্ট করবে যে এটা এটা হচ্ছে প্যারাবোলিক ফাংশনটা। এটা আমি একটা সাইড টক দিচ্ছি, আমরা মেন টপিকে আর যাচ্ছি, যেটা হচ্ছে যে ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু ওয়াই। তাহলে ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স, এক্সটা কিরকম না কোয়াড্রেটিক ফাংশন। এবার তুই এটাকে 0 বসাতি, তার মানে ওয়াই এর ভ্যালুটা 0 বসাচ্ছিস। তার মানে তুই বেসিক্যালি একটা প্যারাবোলিক ফাংশনের ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটার মান বের করতে চাইছিস যখন ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটার মান 0। এবং খেয়াল করে দেখ যে শ্রীধর আচার্য লাগা বা যেভাবেই বের কর না কেন, ও দুটো রুট আসতো, ঠিক আছে? তাই তো আসবে। তুই খেয়াল করে দেখ যে এটা যদি একটা কোঅর্ডিনেট সিস্টেম হয়, আরে দূর মুছছে না কেন, এটা যদি একটা কোঅর্ডিনেট সিস্টেম হয়, একটা র্যান্ডম প্যারাবোলা আঁকলাম এরকম, ঠিক আছে? হুম। আচ্ছা, এই প্যারাবোলাটা আঁকলে দেখ, এইটা এঁকেছি যখন এটা দিয়ে বলি, দেখ এই প্যারাবোলাটার এমন কোন ভ্যালু আছে এক্স এর
এই বরাবর এক্স, ঠিক আছে? এরকম কোনো ভ্যালু আছে যার জন্য ওয়াই এর মান 0? না, নাই। নেই। ওই জন্য খেয়াল করে দেখ, ছোটবেলায় শেখানো হতো যে কোন ইকুয়েশনটা সলভ করা যাবে, কোনটা যাবে না। ওই যে কি ছিল, -b প্লাস মাইনাস √(b²-4ac বাই টুয়াইস এ), পড়া তো হতো না এটা? হুম, হুম, হুম। এবং বলা হতো যে এই ভেতরটা যদি মাইনাস চলে আসে তাহলে ওটা ইমাজিনারি, যেহেতু তখন তো ওটা বলা হতো না, তখন বলা হতো যে এটা সলভ করা যাবে না। যদি বি স্কোয়ারের মানে বি স্কোয়ার যতক্ষণ >4ac ততক্ষণ অব্দি এটা সলভ করা যাবে, আদারওয়াইজ যাবে না। কেন? নাহলে ভেতরটা মাইনাস চলে আসবে, -1 চলে এলে তখন ইমাজিনারি সলিউশন হবে, যেটা ওই ছোটবেলায় পড়ানো যাবে না। আসলে ওটা এরকম দেখতে হবে। এই ইমাজিনারি সলিউশন মানে হচ্ছে তোকে একটা নতুন ইমাজিনারি অ্যাক্সিস কল্পনা করতে হবে, সে বাদ দে। কিন্তু আরেকটা প্যারাবোলা যদি হয় এরকম, ধর এরকম একটা র্যান্ডম প্যারাবোলা, এই প্যারাবোলাটার দেখ সলিউশন থাকবে y = 0। খেয়াল করে দেখ y = 0 দুটো পজিশনে আছে, একটা এই পজিশনে, একটা এই পজিশনে, ওই জন্য দুটো রুট হয়, ঠিক আছে? ওই জন্য দুটো রুট হয়। এটাই আরো বেশি প্রমাণ করে যে যে কোনো কোয়াড্রেটিক ইকুয়েশন আসলে একটা প্যারাবোলিক ইকুয়েশন, ঠিক আছে? প্যারাবোলিক ফাংশন। যাই হোক, এটা দিয়ে আমরা এটা বললাম, তার একটা মজার কারণ হচ্ছে, অনেকগুলো মজার কারণ আছে। 1 নম্বর হচ্ছে যে এই যে আমি বলছিলাম যে যে কোনো ফাংশনের একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হয়, তো আমরা প্রচুর কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করেছি ছোট থেকে, এবং তার গ্রাফিক্যাল এবং প্যারাবোলাও আমরা শিখেছি, ঠিক আছে? কিন্তু কেউ টুক করে ওটা রিলেট করিয়ে দেয়নি যে এনি কোয়াড্রেটিক ইকুয়েশন ইজ এ প্যারাবোলা, এবং সেই কারণেই দুটো রুট পাচ্ছি আমি, যেহেতু প্যারাবোলাটা দেখতে ওরকম হয়, ঠিক আছে? তাহলে আমরা ফাংশন পড়তে গিয়ে এটা জাস্টিফাইও হয়ে গেল, ফাংশন ফাংশন পড়তে গিয়ে আমি যা শিখেছি সেগুলো জাস্টিফাই হয়ে গেল। যাই হোক, ফরগেট অ্যাবাউট ইট। আমরা আবার আমাদের মূল ডিসকাশনে আসি, সেটা হচ্ছে যে এই প্যারাবোলা কিন্তু পিরিয়ডিক ফাংশন নয়। কেন পিরিয়ডিক ফাংশন নয় বলতে পারবি? কোনো কিছু পুনরাবৃত্ত হচ্ছে না তাই। হ্যাঁ, মানে আমি এটা কেন প্যারাবোলার সাথে তুলনা করলাম, যে এই জায়গাটুকু দেখতে অনেকটা প্যারাবোলার মতো, যদিও প্যারাবোলা নয়, কিন্তু এই অবধি কিন্তু জিনিসটা পিরিয়ডিক হয়নি এখনো। এইবার পিরিয়ডিক হবে। কিরকম, কি করে পিরিয়ডিক হবে? মানে এখনো পিরিয়ডিক হবে না, আরো একটু সময় লাগবে। সেটা হচ্ছে যে এবার যদি পাই এর পর থেকে আবার এগোই, তাহলে দেখবো আবার এই ভ্যালুটা ইনক্রিজ করছে, ঠিক আছে? কতক্ষণ অব্দি ইনক্রিজ করবে না, মানে অ্যাকচুয়ালি ডিক্রিজ করছে, নেগেটিভ হয়ে যাচ্ছে। আমরা জানি সাইন এক্স এর নেগেটিভ মানে সবচেয়ে লোয়ার ভ্যালু হচ্ছে -1, ঠিক আছে? তাহলে এটাকে -1 বলি, একটু বেশি হবে, মোটামুটি এখানে এটা -1, তাহলে এই অবধি যাবে, এই অবধি। এটা কততে হবে? এটা হচ্ছে 270 মানে 3π/2, 3π/2। তারপরে আবার যদি এগোই তাহলে আমি দেখবো এটা আবার পজিটিভে যাচ্ছে, গিয়ে এখানে গিয়ে মিট করছে, দ্যাট ইজ মাই 2π, ঠিক আছে? এই অবধি ফাংশনটা কিন্তু পিরিয়ডিক নয়, ঠিক আছে? কিন্তু এরপরে তুই দুদিকে যেদিকে খুশি যা, তুই 0 থেকে নিচে যা বা 2π এর থেকে বেশিতে যা, দেখবি তুই এই জিনিসটাই আবার রিপিট হচ্ছে, ঠিক আছে? এইখানে গিয়ে এটা হয়ে গেল পিরিয়ডিক ফাংশন। হুম। সো সাইন ইজ এ পিরিয়ডিক ফাংশন, বোঝা গেল? হুম, হুম। হুম এটার মানে পিরিয়ডিক ফাংশন, এবং এটার আরেকটা নামও আছে, ঠিক আছে? সেটা বলা হয় মাল্টি ভ্যালুড ফাংশন, ঠিক আছে? এটা কি মাল্টি ভ্যালুড ফাংশন বলে? অ্যাকচুয়ালি আমাকে চেক করে দে, আমার মাথায় একটা কনফিউশন এলো। Assign two or more multi-valued function, assign two or more output values for at least one input value. হ্যাঁ, এটা মাল্টিভ্যালুড নয়, দিস ইজ নট মাল্টিভ্যালুড, দিস ইজ পিরিয়ডিক ফাংশন। মাল্টিভ্যালুড ফাংশন মানে হচ্ছে সাইনটাকে যদি উল্টো করে দেখিস, ঠিক আছে? মানে এরকম একটা ফাংশন যদি হয়, লেটস সে এই এরকম একটা ফাংশন, তাহলে খেয়াল করে দেখ এক্স এর যে কোনো একটা ভ্যালুর জন্য ওয়াই এর অনেকগুলো ভ্যালু এক্সিস্ট করে, এটাকে মাল্টিভ্যালুড ফাংশন বলে। যাই হোক, সেবার না। তো এটা হচ্ছে পিরিয়ডিক ফাংশন, হ্যাঁ? তো এই ধরনের পিরিয়ডিক ফাংশন গুলোকে আমরা ওয়েভ বলি, যদিও ট্র্যাডিশনালি কিছু পিরিয়ডিক ফাংশনকে আমরা ওয়েভ বলে থাকি, বাট এমনি গ্লোবালি দেখতে গেলে তাই বলা উচিত। তো এই ওয়েভ
এই 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 এরকম একটা ফাংশন দিয়েই আমরা এই ইলেকট্রনটাকে বলতে পারি, ঠিক আছে, বলি। হুম। এবং এই যে ইলেকট্রনের ওয়েভ ফাংশন, এই ইলেকট্রনের ওয়েভ ফাংশন গুলোকেই আমরা অরবিটাল বলি। যা খুশি ওয়েভ ফাংশনকে নয়, অ্যাকচুয়ালি আমরা যেটা করি সেটা হচ্ছে যে শোডিয়েঙ্গার ইকুয়েশন বলে একটা ইকুয়েশন আছে, আমরা শুনেছি হয়তো, ঠিক আছে, SH RO ডিয়েঙ্গার ইকুয়েশন, ঠিক আছে। হুম, 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 হুম। শ্রোডিঙ্গার ইকুয়েশন কিরকম দেখতে হয়? শ্রোডিঙ্গার ইকুয়েশন হচ্ছে বেসিক্যালি একটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যেটা আমরা মানে ওয়ান ডাইমেনশনে লিখলে এরকম লিখতে পারি: মাইনাস এইচ কাট স্কোয়ার বাই টুয়াইস এম ডেল টু ডেল এক্স টু প্লাস ভি এক্স, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা যদি লিখতে চাই, এখানে আমি সাই এক্স লিখে দিলাম, এখানেও সাই এক্স লিখে দিলাম, ঠিক আছে। এইটা, হ্যাঁ, এটা ইকুয়াল টু এনার্জি সাই এক্স, ঠিক আছে। এইটা হচ্ছে শ্রোডিঙ্গার ইকুয়েশন, ঠিক আছে, ওয়ান ডাইমেনশনে লিখেছি। এবার এখানে এই যে সাই এক্সটা লিখেছি, ঠিক দেখ, খেয়াল করে যে আমরা ফাংশনও কিন্তু এই যে ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স লিখতে পারি না, এফ অফ এক্স। তাহলে এখানে যে সাই এক্স লিখেছি এইটাই হচ্ছে ওয়েভ ফাংশন, ঠিক আছে, ওয়েভ ফাংশন, ঠিক আছে। এটা যে সবসময় ইলেকট্রনে হতে হবে তার কোনো মানে নেই, আমরা এখানে ইলেকট্রনের ওয়েভ ফাংশন হিসেবে দেখছি। হুম। এই সাইটা হচ্ছে এখানে ওই এফ অফ এক্স এর এফ, আর এক্সটা বলছে যে এই এই যে পার্টিকেলটা ওয়েভ ফাংশন সাই এক্স, বা যে সিস্টেমটার ওয়েভ ফাংশন সাই এক্স, সেটা শুধুমাত্র এক্স ডাইমেনশনের উপর ডিপেন্ড করে, মানে ওয়ান ডাইমেনশন, এইটুকু বলছে আমাকে। তাহলে কোনো একটা ইলেকট্রনকে আমরা একটা এরকম একটা সাই এক্স দিয়ে ডিনোট করতে পারি। সেই সাই এক্স গুলো আমি পাবো কোথা থেকে? না, ওই অ্যাটমের জন্য এই শ্রোডিঙ্গার ইকুয়েশন যদি আমি সলভ করি, তাহলে আমি অল সর্টস অফ পসিবল সাই এক্স গুলো পাবো। এই প্রত্যেকটা যে ওয়েভ ফাংশন আমি পাবো, এই প্রতিটা ওয়েভ ফাংশনকেই আমি বলি, মানে এখানে একটা মজার কথা বলি, সেটা হচ্ছে যে তার মানে এটা একটা শ্রোডিঙ্গার ইকুয়েশন, বেসিক্যালি একটা, আমরা যদি খেয়াল করি, দিস ইজ আ সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ঠিক আছে। একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের কতগুলো সলিউশন হয় জানিস তো? অবকল সমীকরণ ছিল না ক্লাস 12-এ? হুম 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 হ্যাঁ, কিছুই না, মানে এমনি ভাবলেই হবে। ধর, সবচেয়ে সিম্পল একটা ভাবি, যে লেটস সে ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট এ, ঠিক আছে। তাহলে এটাকে ইকুয়েশনে নিয়ে গেলে কি হবে? ডিওয়াই ইজ ইকুয়াল টু এ ডিএক্স। এবার এটাকে সলভ করবো কি করে? সবচেয়ে সিম্পল, আমি দুপাশে ইন্টিগ্রেশন লাগিয়ে দেবো। এবার খেয়াল করে দেখ যে যদি মানে ইনডেফিনিট ইন্টিগ্রাল করি, ডেফিনিট ইন্টিগ্রাল কত মানে করলে আমি রেঞ্জটা বলে দিচ্ছি অ্যাকচুয়ালি, বাট আমি যদি অ্যাকচুয়ালি সলভ করতে চাই জেনারেলি, তাহলে আমি ইনডিফিনিট ইন্টিগ্রাল করবো। তাহলে ইনডিফিনিট ইন্টিগ্রাল কি হবে? ডিওয়াই এর ইন্টিগ্রাল কত হবে? ওয়াই হবে খালি। ওয়াই। আর ডিএক্স এর ইন্টিগ্রাল এ এক্স মানে শুধুমাত্র এখানে এ এক্স হবে, আর কিছু কি লিখতে হবে? প্লাস সি। প্লাস সি। প্লাস প্লাস সি, তাই না? এবার খেয়াল করে দেখ যে এটা একটা সিম্পল ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফার্স্ট অর্ডার, তাতেই এটাকে সলভ করলে পরে আমি ইনফাইনাইট খানা সলিউশন পাচ্ছি।
কি করে? না এই যে সিটা আমি যদি চেঞ্জ করি তাহলেই আমার ইয়ে হতে থাকবে, ঠিক আছে? হুম। তাহলে আমরা যেটা বুঝতে পারি এখান থেকে, তার মানে আমি যখন একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করবো তাহলে টেকনিক্যালি একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ইনফাইনাইট খানা সলিউশন আছে। আর শ্রোডিঙ্গার ইকুয়েশন একটা স্পেশাল সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তারও ইনফাইনাইট পসিবল সলিউশন থাকবে, কিন্তু সকল সলিউশন ইউনিক হয় না, ঠিক আছে? আমি এই ইউনিক বলতে কি বোঝাতে চাইছি আমি তাতে যাচ্ছি না, ঠিক আছে? মানে ব্যাপারটা এরকম যে হয় না অনেক সময় যে অনেকগুলো চয়েস পাবো কিন্তু সকল চয়েস আবার ইউনিক নয়। ওরকম ব্যাপার, বা পারমুটেশন কম্বিনেশনে যেরকম আমরা করতাম যে এইগুলো করলাম, যে মানে পারমুটেশন আর কম্বিনেশনের মধ্যে যে বেসিক পার্থক্যটা ছিল যে আমাকে চুজ করতে হবে, তো যেখানে আমার অর্ডারটা ইম্পর্টেন্ট, যে আমি আগে এ কে নিয়েছি তারপরে বি কে নিয়েছি, এইটা যদি আমার কাছে আলাদা জিনিস মিন করে তাহলে ওটা পারমুটেশন। আর কম্বিনেশনের ক্ষেত্রে ওটা একটা ফ্যাক্টর দিয়ে ভাগ হয়ে যেত, কারণ ওর ক্ষেত্রে কাকে আগে নিয়েছি কাকে পরে নিয়েছি সেটা ইম্পর্টেন্ট না, ইউনিক নয় অর্থাৎ ইয়েটা। তো সেরকমই ব্যাপার যে একটা শ্রোডিঙ্গার ইকুয়েশনকে সলভ করলে আমি ইনফাইনাইট নাম্বার অফ পসিবল সলিউশন পাবো, কিন্তু সকল সলিউশন ইউনিক নয়। তারা কোনো কোনো মানে অনেকগুলো ইকুয়েশন থাকবে যারা একে অপরের সাথে সামহাউ রিলেটেড, কারণ ওই যতগুলো ইকুয়েশন রিলেটেড তাদেরকে একটা ইকুয়েশন দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। সেসব জটিল ব্যাপার আমরা বুঝি না, ছেড়ে দিলাম। যেটা ব্যাপার সেটা হচ্ছে যে কারণ একটা শ্রোডিঙ্গার ইকুয়েশনে ইনফাইনাইট সলিউশন থাকবে, কিন্তু আবার আরেকটা কিন্তু আছে, এই যে ইউনিক সলিউশনও যদি আমি পেয়ে গেলাম, 10টা ইউনিক সলিউশন পেলাম, কিন্তু ইলেকট্রন একটা ফিজিক্যাল ব্যাপার, অর্থাৎ তার যে করেসপন্ডিং ওয়েভ ইকুয়েশনটা পাবো সেই ওয়েভ ইকুয়েশনটাকে ফিজিক্যালি মিনিংফুল হতে হবে। আমি একটা ওয়েভ ইকুয়েশন পেলাম যেটা ইউনিকও, কিন্তু যেটার ফিজিক্যাল সিগনিফিকেন্স নেই, তাহলে ওইটাকে কিন্তু আমি ইলেকট্রনের সাথে অ্যাসোসিয়েট করতে পারবো না, চাপে পড়বো আমি। তাহলে তাহলে কি দাঁড়াচ্ছে যে বেসিক্যালি দ্য physically significant solutions of Schrodinger wave equation for the atom is called, বা আর লেখা উচিত, সলিউশনস যদি লিখি are called orbital, ঠিক আছে? নাথিং লেস দ্যান দ্যাট, নাথিং মোর দ্যান দ্যাট। অরবাইটালস একটা ম্যাথমেটিক্যাল ফাংশন যেটা আসছে আমি করেসপন্ডিং ইলেকট্রনটা, মানে অ্যাটমের ভিতরে আছে ইলেকট্রনটা, তার পোটেনশিয়াল ইত্যাদির উপর বেস করে শ্রোডিঙ্গার ইকুয়েশন লিখেছি, শ্রোডিঙ্গার ইকুয়েশন সলভ করেছি, অনেকগুলো ইকুয়েশন পেয়েছি, তাদের মধ্যে ইউনিক গুলোকে নিয়েছি, আবার ইউনিক গুলোর মধ্যে যেগুলো ফিজিক্যালি মিনিংফুল, ফিজিক্যালি সিগনিফিকেন্ট তাদেরকে নিয়েছি, এবং প্রত্যেকটার কারণ বললাম কেন ফিজিক্যালি সিগনিফিকেন্ট, কারণ ইলেকট্রন একটা ফিজিক্যাল ব্যাপার। তাহলে আমি একটা হাইপোথেটিক্যাল ওয়েভ ফাংশন নিলাম, সেটা দিয়ে হবে না। হুম। তো ফিজিক্যালি সিগনিফিকেন্ট সলিউশন শ্রোডিঙ্গার ইকুয়েশন ফর অ্যাটম, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে অরবাইটাল। আবার আমরা কি বলেছি যে ইন প্রিন্সিপাল একটা ফাংশনের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আমরা আঁকতে পারি, ঠিক তেমনি যেহেতু অ্যাটমিক অরবাইটাল গুলো আসলে ইলেকট্রনের ওয়েভ ফাংশন, তাহলে ফাংশন তো তাহলে ফাংশনের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আঁকা উচিত, আঁকতে পারা উচিত, তাই তো? হুম হুম উচিত। তাহলে বেসিক্যালি এই যে অরবাইটাল গুলো আমি পাচ্ছি, যদিও এই এই মানে ইলেকট্রনের যে অরবাইটাল ফাংশন গুলো তাদেরকে কার্টিসিয়ান কোঅর্ডিনেটে আমরা আঁকতে পারি না। হুম। তার খুব সিম্পল করে যদি আমাকে কারণ জিজ্ঞেস করিস তাহলে হচ্ছে যে মানে 3 ডাইমেনশনাল ফাংশন, তো 3 ডাইমেনশনাল ফাংশনকে ঠিকঠাক করে আঁকতে গেলে পরে আর 4 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম লাগবে, ঠিক আছে? আমি আঁকতে পারবো না ওই জন্য। মানে ব্যাপারটা এরকম, কি হয় বলি তোকে, সহজে সহজে মানে তুই এইভাবে ভাব যে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এটা আমরা আঁকতে পারি। কেন আঁকতে পারি? তার কারণ হচ্ছে যে ওই ফাংশনটা দুটো ভ্যারিয়েবল আছে,
এবং আমরা 3 ডাইমেনশনে আছি, তাই জন্য আঁকতে পারি। কিন্তু একটা 3 ডাইমেনশনাল ফাংশনকে আমাকে যদি আঁকতে হয়, ঠিক আছে, তাহলে আমরা ফোর ডাইমেনশনাল পার্সপেক্টিভ লাগবে, সেটা আমি পারি না, ওই জন্য কার্টেসিয়ান কোঅর্ডিনেটে আঁকা যায় না। আরো অনেকগুলো কারণ আছে, আমি এটা খুবই ওভার সিম্পলিফাইড করে বললাম। যেটা ব্যাপার সেটা হচ্ছে যে মোস্ট গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমরা ওটাকে তখন নানা রকম কাণ্ড কারখানা করে আলটিমেটলি পোলার কোঅর্ডিনেটে নিয়ে গিয়ে আঁকি, তখনই আমরা ওই ছবিগুলো পাই। যে এটা যদি এক্স হয়, এটা ওয়াই হয়, তাহলে এরকম আমরা পাই, এটা হচ্ছে এস অরবিটাল। তারপরে আমরা পাই যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, তাহলে এক্স অক্ষ বরাবর থাকবে, এটা হচ্ছে পি এক্স। এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, তাহলে ওয়াই অক্ষ বরাবর থাকবে পি ওয়াই। ঠিক আছে, তারপরে এটা যদি এক্স, এটা যদি ওয়াই, এটা যদি জি হয়, তাহলে জি অক্ষ বরাবর থাকবে পি জেড। ঠিক আছে, আমাদের কার্বন টার্বনের ক্ষেত্রে এস আর 3টে পি জানলি এনাফ, বাট আমরা ডি টিও আমরা দেখেছি যে ডি ইত্যাদি। এটা আরেকটা জিনিস সেটা হচ্ছে যে ফেজ ফেজ অফ দ্য ওয়েভ ফাংশন। ঠিক আছে, ফেজ অফ দ্য ওয়েভ ফাংশন। ঠিক আছে, ঠিক যেমন আমরা সাইন ওয়েভের দিকে যদি তাকাই, তাহলে দেখতে পাবো যে সাইন ওয়েভের কিছু পোর্শন আছে যেগুলো পজিটিভ কোঅর্ডিনেটে আছে বা পজিটিভ কোঅর্ডিনেটে আছে, অর্থাৎ যেখানে ফাংশনটার ভ্যালু পজিটিভ, আবার কিছু আছে যেখানটা ফাংশনটার ভ্যালু নেগেটিভ, তাই না? ঠিক তেমনি এইখানেও ওয়েভ ফাংশন গুলোকে আমরা কিছু পজিটিভ ভ্যালু পাবো, কিছু নেগেটিভ। হ্যাঁ, এস এর যে ওয়েভ ফাংশনটা সেটা স্পেরিক্যালি সিমেট্রিক্যাল এবং একটা সিঙ্গেল ফেজ, অর্থাৎ আইদার সেটা পজিটিভ অথবা নেগেটিভ। আমরা এখানে পজিটিভ নেগেটিভ দিয়ে দেখাচ্ছি না, পজিটিভ নেগেটিভ দিয়ে দেখালে আরেকটা গন্ডগোল হয়, সেটা হচ্ছে যে ওটাকে চার্জের সাথে আমরা গুলিয়ে ফেলি। এই পজিটিভ নেগেটিভের সাথে কিন্তু চার্জের কোনো সম্পর্ক নেই। দিস পজিটিভ আর নেগেটিভ ইজ রিলেটেড টু স্টেজ অফ দ্য ওয়েভ ইকুয়েশন, বা আরো ভালো করে বলতে গেলে ওটা তো একটা ওয়েভ ফাংশন, তাহলে ফাংশনের ভ্যালুগুলো কোথায় পজিটিভ আর কোথায় নেগেটিভ। ঠিক আছে, হুম। ঠিক তেমনি পিএক্স এর ক্ষেত্রে আমরা জানি একটা পজিটিভ ফেজ হবে, একটা নেগেটিভ। নেগেটিভ গুলো রং করলাম না, পজিটিভ গুলো রং করলাম। ঠিক আছে, এটা তাহলে আমরা মোটামুটি অ্যাটমিক অরবিটাল ব্যাপারটা কি বুঝে গেছি, এবং তাদের যে ফেজ হয় সেটাও বুঝে গেছি। এর পরের কাজ হচ্ছে মিক্সিং অফ দ্য অ্যাটমিক অরবিটাল। ঠিক আছে, এই অবধি বুঝেছি না বুঝিনি? কোনো প্রশ্ন থাকলে করতে হুম পারিস। বুঝেছি। আমি বলছি যে এই যে ফেজের যে ব্যাপারটা বললে, তার মানে হুম। এই যে ফাংশন গুলোর দু ধরনের মান হয়, একটা পজিটিভ মান একটা নেগেটিভ মান, সেই হিসাবে ফেজটা দুভাগে ভাগ করা হচ্ছে। হ্যাঁ, মানে ফাংশন গুলো দুরকম মান হয় বলা ঠিক নয়, আমি বলছি মানে বলতেই পারি, সে কোনো ভুল নেই টেকনিক্যালি, কিন্তু আমি আর একটু ক্ল্যারিটির জন্য বলে দিচ্ছি যে ফাংশন মানে কি, যে লেটস সে ওয়াই ইজ আ ফাংশন অফ এফ অফ এক্স। ঠিক আছে, এই তো ব্যাপার। এখন যেহেতু এগুলো একটা ওয়েভ ফাংশন, পিরিয়ডিক ফাংশন, ফলে ও গিয়ে ঢুকে আবার ব্যাক করছে, এই ধরনের ব্যাপার স্যাপার, মানে সেটা করতেই হবে আমি তা বলছি না, কিন্তু করতে পারে। যেমন এস এর ক্ষেত্রেই করছে না, খেয়াল করে দেখ, এস এর ক্ষেত্রে সিঙ্গেল ফেজ, অর্থাৎ এস এর ফাংশনটা যদি কেউ গ্রাফিক্যালি আঁকে, ও দেখতে পাবে যে একই দিকে আছে। ঠিক আছে, তো হুম। ওইটা সেপারেট করা হচ্ছে ওইভাবে যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটার কিছু মানের জন্য ফাংশনটা পজিটিভ দেয়, আবার কিছু মানের জন্য নেগেটিভ দেয়, এই দুটোকে আলাদা করা হচ্ছে। ঠিক আছে, ফলে তোর কথাটা একেবারে ভুল নয় যে ফাংশন গুলোর, কি বললি, ফাংশন গুলোর দু কিছু ধরনের নেগেটিভ মান ভ্যালু আছে, কিছু পাওয়া যাচ্ছে। হুম, হুম। হ্যাঁ, এবার ওইটাই ফাংশন, তার কিছু মান বলা ঠিক না, মানে ফাংশনটার দু ধরনের মান বলাই যায়। হ্যাঁ, খুব কিছু টেকনিক্যালি ভুল না, বাট শুনতে একটু কানে লাগবে কারণ এরম ভাবে বলে না তাই, বাট বললেও কিছু যায় আসে না। ঠিক আছে, হুম। হুম, তো এই হচ্ছে ব্যাপার। আর এখানে তো এবার এবার হচ্ছে আমাদের হাইব্রিডাইজেশন। আচ্ছা, তানিশা বোঝা গেছে? বুঝতে পেরেছি। হুম, হুম। এইবার আমরা হাইব্রিডাইজেশন করতে যখন যাচ্ছি, হুম, হাইব্রিডাইজেশন হাইব্রিডাইজেশনের ক্ষেত্রে যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে হাইব্রিডাইজেশন কিন্তু একটা ম্যাথমেটিক্যাল থিওরি, একটা ওল্ড সেমি ক্লাসিক্যাল ম্যাথমেটিক্যাল থিওরি টু এক্সপ্লেন বন্ডিং। ঠিক আছে, সেমি ক্লাসিক্যাল মানে এখানে কোয়ান্টাম মেকানিক্স এর কিছু কিছু আইডিয়া নেওয়া নেওয়া হচ্ছে, কিন্তু সম্পূর্ণ কোয়ান্টাম মেকানিক্যাল নয়। ঠিক আছে,
তো হাইব্রিডাইজেশনের যে অ্যাকচুয়াল ম্যাথামেটিক্যাল পার্টটা সেটা আমরা এখানে টাচই করবো না, আমার দরকার নেই এখানে, ঠিক আছে। আমরা স্যার কয়েকটা কি জিনিস বুঝলাম, বোঝার চেষ্টা করি। একটা হচ্ছে অ্যাটমিক অরবিটাল মানে একটা ওয়েভ ফাংশন এবং তার একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন থাকবে এবং তার ফেজ থাকবে, পজিটিভ ফেজ নেগেটিভ ফেজ, এইগুলো বুঝলাম। আরেকটা জিনিস হাইব্রিডেশনের ক্ষেত্রে বোঝা খুব দরকারি, যখন আমি দুটো ওয়েভকে মিক্স করি, এটা বলে আমাদের ক্লাসের এই হাফে থামবো। ছোটবেলায় 9-10 একটা জিনিস পড়ানো হতো, এটা বারংবার আসবে আমাদের মলিকুলার অরবিটাল থিওরি পড়াতে গিয়ে আমরা দেখবো, রেজোনেন্সেও দেখবো, যে আহ, আমরা ছোটবেলায় একটা প্রশ্ন পড়ানো হতো যে হাওড়া ব্রিজের ওপর দিয়ে সেনাবাহিনীকে কুচকাওয়াজ করে যেতে দেওয়া হয় না কেন? পড়েছি আমরা এটা? পড়েছি। হুম হুম। কেন? তার কারণ হয়তো মানে হাওড়া ব্রিজের নিজস্ব যে কম্পন, তার সাথে আহ মানে পদধ্বনির ফলে আহ মানে আর কি বলবো, মোট কথা দুটো কম্পন মিল হয়ে গেলে সমস্যা হয়ে যাবে ওই তরঙ্গটা। মিল হয়ে গেলে সমস্যা হবে, ঠিকই। মানে হাওড়া ব্রিজ একটা স্পেশাল টাইপের ব্রিজ, ক্যান্টিলিভার ব্রিজ, ঝুলন্ত সেতু। মানে কি, মানে হাওড়া ব্রিজ হচ্ছে বেসিক্যালি একটা গিটারের স্ট্রিং, দুপাশে বাঁধা, মাঝে কোনো পিলার নেই, ঠিক আছে। এই তো একটা গিটারের স্ট্রিং, এরকম একটা স্ট্রিং কে বাঁধলে পরে এর একটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি থাকে, ঠিক আছে। হুম। যে কোনো দুটো স্ট্রিং কে যদি আমি টান টান করে বাঁধি, তাহলে তার একটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি থাকে। হাওড়া ব্রিজেরও আছে, ঠিক আছে, হাওড়া ব্রিজেরও আছে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। এবার মানে হাওড়া ব্রিজে শয়ে শয়ে লাখ লাখ গাড়ি যাচ্ছে, কিছু যায় আসছে না, ঠিক আছে। কিন্তু যাবে আসবে কখন, না যদি দেখা যায় যে অনেকগুলো লোক একটা পার্টিকুলার রিদমে যাচ্ছে, তখন যেটা হতে পারে যে ওদের যে ফ্রিকোয়েন্সিটা আছে এই দুটো মিক্স আপ করে গেল। এই ঘটনাটাকেই বলা হয় ইন্টারফারেন্স, ঠিক আছে, ঠিক আছে। ইন্টারফারেন্স বা রেজোনেন্স এগুলো খুব কাছাকাছি টার্ম, ঠিক আছে। ইন্টারফারেন্স, এই ইন্টারফারেন্স হলে কি হবে, বেসিক্যালি এই দুটো ওয়েভ ফাংশন একসাথে মার্জ করে যাবে। মার্চ করার ক্ষেত্রে ঘটনাটা এরকমই, যে খেয়াল করে দেখ, তুই এমনি বুঝতে পারবি যে দুটো সাইন ওয়েভ আছে লেটস সে, ঠিক আছে। দুটো সাইন ওয়েভ আছে, এই একটা সাইন ওয়েভ, ঠিক আছে, আরেকটা ধর আরেকটা সাইন ওয়েভ আছে, কিন্তু দুটো একটুখানি আউট অফ ফেজ আছে, অর্থাৎ যার যেখানে ভ্যালু সে সেখানে ভ্যালুতে দাঁড়িয়ে নেই, হ্যাঁ, লাইক সামথিং লাইক দিস, এরকম আছে, ঠিক আছে। এবার এদের দুজনকে যোগ করে যদি আমাকে একটা ওয়েভ পেতে হয়, তাহলে আমাকে কি করতে হবে বলতো? যে কোনো একটা মুহূর্তে ধর এই এক্স এ এর ভ্যালুটা নিতে হবে আর এর ভ্যালুটা নিতে হবে, দুটোকে যোগ বিয়োগ করে ইয়ে করে করতে হবে। খেয়াল করে দেখ যে যদি দুটো সাইন ওয়েভ সেম ফেসে অ্যাড আপ হয়, যেমন ধর এইখানটায় এই সাইনটাও পজিটিভ, পরের সাইনটাও পজিটিভ, তাহলে এইখানে নতুন যে সাইনটা হবে তার অ্যাম্পলিচিউডটা বেড়ে যাবে। কিন্তু ধর এইখানটা এই এই যেটা আগে লিখছিলাম এইখানে, এখানে এই সাইনটা পজিটিভ কিন্তু এই সাইনটা নেগেটিভ, ওভারঅল এই দুটো কম্বাইন করে এদের অ্যাম্পলিচিউডটা কমে যাবে, তাই না? তার মানে কোথাও কোথাও অ্যাম্পলিচিউড ভীষণ বেড়ে যাবে, কোথাও কোথাও অ্যাম্পলিচিউড ভীষণ কমে যাবে, তাই তো? এরকম একটা ব্যাপার ঘটবে। এটা হুম বুঝতে হুম পারলাম কি টেকনিক্যালি, না বুঝতে পারলাম না? বুঝেছি। বুঝলাম। তানিশা? হুম। কোথাও বেড়ে যাবে কোথাও কমে যাবে, এটাকে ইন্টারফারেন্স বলা হয়। ইন্টারফারেন্স তো আমরা পড়েছি ফিজিক্সে, ঠিক আছে। এটাই ইন্টারফারেন্স। হাইব্রিডেশন এরকম একটা ব্যাপারই করার চেষ্টা করে, যে দুটো ওয়েভ যখন মিক্স করবে, যদি তারা সেম ফেজে মিক্স করে তাহলে সেখানে তাদের অ্যাম্পলিচিউড বেড়ে যাবে। আর যদি অপোজিট ফেজে মিট করে তাহলে তাদের অ্যাম্পলিচিউড কমে যাবে। ইন্টারফারেন্সের ক্ষেত্রে এটাই বলা হয় কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স আর ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, ঠিক আছে। আমরা এখানে অ্যাম্পলিচিউড বাড়া কমা দিয়েই দেখব, ঠিক আছে। সো আমাদের হাইব্রিডাইজেশন ফর্মালি পড়ার গ্রাউন্ড রেডি। আমরা এখানেই থামছি আপাতত, আবার 30 মিনিট পরে দেখা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে? আমিও খাবো, হুম। তুমিও খাবে তো আবার নাকি? হুম। হ্যাঁ হ্যাঁ খাবো, ঠিক আছে। আমিও খেতেই বসবো। সো শেয়ারটা স্টপ করলাম আর ইয়েটা পজ করে রাখলাম, ঠিক রেকর্ডিংটা। আছে। হুম। হ্যাঁ, তো এবার হাওড়া ব্রিজকে যখন তুই টান টান করে তৈরি করে রেখেছিস,
ও একটা টান টান করে রাখা স্ট্রিং এর মতো। এবার যে মাইনার ফ্লাকচুয়েশন গুলো আছে, ধর হাওয়া, কি হাওড়া ব্রিজ তো আর মানে হাওয়ায় ভেসে নেই, হাওড়া ব্রিজের দুটো মাথা তো দুটো স্থলের মধ্যে অ্যাটাচ করা, ঠিক আছে? ফলে সেখানকার ভাইব্রেশন ইত্যাদি এসে ওর টেনশনটাকে যেই ব্রেক করার চেষ্টা করবে, ও একটা উল্টো ফোর্স দেবে এবং সেটার একটা কনস্ট্যান্ট তোর পিরিয়ডিক মোশন তৈরি হবে, ঠিক আছে? ওই জন্য একটা তারকে যদি তুই একদম টান টান করে রাখিস, তাহলে তার মধ্যে ভাইব্রেশন তৈরি হবে। অবভিয়াসলি এখানে কেউ আর্গু করতে পারে মানে যেটা ঠিক আর্গুমেন্ট হবে, যে যদি আমি স্পেসে, আউটার স্পেস কমপ্লিটলি, হ্যাঁ, ইন্টারস্টেলার স্পেস, সেখানে যদি দুটো তারকে আমি টান টান করে রাখি, তাহলে কি তার মধ্যে ভাইব্রেশন তৈরি হবে? হাইপোথেটিক্যালি ভাবতে হবে এখানে। কারণ যেই মুহূর্তে তুই দুটো তারকে টান টান করে রাখবি, তার মানে দুটো জাংশন পয়েন্ট আছে। এই দুটো যে জাংশন হয়ে আছে, সেইখানে অনেকগুলো ভাইব্রেশন থাকবে। সেখানে ভাইব্রেশন থাকলে পরেই তার টেনশনটা মানে পার্টার্বড হবে এবং ফ্রিকোয়েন্সি জেনারেট হবে। কিন্তু যদি মানে স্পেসে দুটো তারকে আমি ভাবি যে তারা টান টান হয়ে আছে, তাহলে সত্যি সেটা থাকবে না, কিন্তু সেটা করাই সম্ভব নয়, ঠিক আছে? তুই তার তার কারণ টান ওর টান দুটো প্রান্ত তো কারো না কারোর সাথে যুক্ত করতে হবে না। থাকবেই, ঠিক আছে? এবং থাকবে বলেই তার সামান্য অপোজিট ফোর্স পেলে পরে ও ওই ওই ফোর্সটাকে কাউন্টার করবে। দেন কাউন্টার আবার যেভাবে তোর ওই সিম্পল হারমোনিক মোশন হয় আর কি। সিম্পল হারমোনিক মোশন তো সবচেয়ে সিম্পল হারমোনিক মোশন, দ্যাট ইজ ওয়াই ইটস কল সিম্পল হারমোনিক মোশন। তো সেখান থেকে ন্যাচারাল ফ্রিকোয়েন্সিটা আসছে বেসিক্যালি, ঠিক আছে? অ্যাটমের ভেতরকার ভাইব্রেশন এই লেভেলে উঠেই আসতে পারবে না, ঠিক আছে? তো হ্যাঁ, ভালো প্রশ্ন ছিল এটা, ঠিক আছে? তো ন্যাচারাল ফ্রিকোয়েন্সি থাকবে এবং তার মধ্যে ওই, তারপর তো ওটা গেল। মানে অন্য গাড়ি ঘোড়া হাজার হাজার লাখ লাখ গাড়ি ঘোড়া গেলেও ব্যাপারটা ঘটে না কেন, তার সিম্পল কারণ হচ্ছে যে ওইটা তোর আহ, মানে ওদের ফ্রিকোয়েন্সি গুলোর কোনো মানে ধর একটা গাড়ি যাচ্ছে, তুই পাশ দিয়ে হেঁটে যাচ্ছিস, কেউ সাইকেল চালিয়ে যাচ্ছে, এদের সবকটার ফ্রিকোয়েন্সি আছে। কিন্তু এই এতগুলো ডিফারেন্ট র্যান্ডম ইয়ে অ্যাট এ টাইম মিক্স করে যাওয়ার সম্ভাবনা কম, ঠিক আছে? হয় না, মানে হবে না, ক্যান্সেল আউট হয়ে যাবে ইত্যাদি প্রভৃতি হবে। ওই ইন ফেজ আউটার ফেজ হয়ে একটা ভজঘট ব্যাপার তৈরি হবে। আলটিমেটলি সেটা কিছু করবে না। মানে আমার মূল থ্রেট হচ্ছে এই জায়গাতে, যে ওর একটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আছে। এখন সেনাবাহিনী এখানে হেঁটে গেলে পরে এই ফ্রিকোয়েন্সিটা যদি পাইল আপ হয় এবং হওয়ার ফলে যেখানে ইনফেস ওভারল্যাপ হচ্ছে, তার ফলে অ্যামপ্লিচিউডটা বেড়ে যাবে। এবার অ্যামপ্লিচিউড বাড়া মানে হচ্ছে কি, বিস্তার বাড়ছে, ঠিক আছে? হুম। এবং যে কোনো ওয়েভের ইন্টেন্সিটিকে প্রপোর্শন করা হয় অ্যামপ্লিচিউডের স্কোয়ারের সাথে, ঠিক আছে? হুম। ফলে অ্যামপ্লিচিউড বাড়া মানে অ্যামপ্লিচিউডের স্কোয়ার বাড়া, তার মানে ওয়েভটার ইন্টেন্সিটি বেড়ে যাচ্ছে, তখন ওই জায়গায় এনার্জি ট্রান্সফারটা বেড়ে যাচ্ছে। এবার হাওড়া ব্রিজ টাটা স্টিল দিয়ে বানানো, ব্রিটিশরা বানিয়েছে, সব বুঝলাম, মানে যদিও ও প্ল্যানিংটা কিন্তু একজন ভারতীয়র করা, আমি নামটা ভুলে যাচ্ছি এই মুহূর্তে। আম, তো এবার সেনাবাহিনী হেঁটে যাওয়ার ফলে যদি এনার্জি ট্রান্সফারটা এতটা বেশি হয়ে যায় যে ওর সেনাবাহিনীর ওয়েভ এবং ওর ন্যাচারাল ফ্রিকোয়েন্সি রেজোন্যান্স করে গিয়ে যে ওয়েভটা তৈরি হলো, সেই ওয়েভটা ওই হাওড়া ব্রিজকে বেঁধে রেখেছে যে নাট বল্টুগুলো, তার তার টেনসাইল স্ট্রেন্থের থেকে বেশি, তাহলে ওটা ছিঁড়ে যাবে, ঠিক আছে? হুম। আর না ছিঁড়লেও ভায়োলেন্টলি দুলতে থাকলেই তো ঝামেলা তৈরি হবে, ঠিক আছে? মানে ও গাড়ি ঘোড়া আছড়ে পড়বে, ওই জন্য ওটা দেয় না, ঠিক আছে? যদিও আমার মনে হয় না এটা এটা এক কোম্পানি, মানে এক কোম্পানি মানে কত বোধ হয় হাজার খানেক, না এক কোম্পানিতে কত রকমই হবে, মানে 200-300 সেনাবাহিনী হেঁটে গেলে মনে হয় না কিছু হবে হাওড়া ব্রিজে, ঠিক আছে? হুম। এটা আমাকে দেখতে হবে, মানে নিশ্চিত ডেটা থাকবে হাওড়া ব্রিজের টেনসাইল স্ট্রেংথ, মানে ওই যেগুলো দিয়ে আহ, কি বলে ইয়েটা করা, বাধা, তাদের টেনসাইল স্ট্রেংথ ইত্যাদি কত, এটা নিশ্চয়ই থাকবে। সেটা থেকে ক্যালকুলেট করা যায় চাইলে। যাকগে, আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানে দাঁড়াই, সেটা হচ্ছে যে তোর আম, তাহলে আমরা এটা বুঝেছি যে ওয়েভ ব্যাপারটা কিভাবে ইন্টারফেয়ার করে, এবং আমরা এটাও বুঝলাম যে অ্যাটমিক অরবিটালগুলো আসলে একটা ওয়েভ ইকুয়েশন। এবার রিয়েল লাইফে আমরা ওয়েভ যেরকম ভাবে বললাম হাওড়া ব্রিজের ক্ষেত্রে, আমরা ইলেকট্রনকে ওরকম একটা ওয়েভ ভাবতেও পারি, সেটাই ভাবানো হয়। তবে বড়দের মতো করে ভাবলে এটা ভাবা বেটার যে ইলেকট্রনের প্রপার্টিকে আমরা ব্যাখ্যা করতে পারি একটা ওয়েভ ফাংশন ধরলে পর। হাওড়া ব্রিজের ক্ষেত্রেও কেসটা তাই, হ্যাঁ, যে ওটা একটা ওয়েভ দিয়ে রিপ্রেজেন্ট করা যায়, ঠিক আছে? ম্যাথমেটিক্স ইজ আ ডেসক্রিপশন অফ রিয়েলিটি, ঠিক আছে?
যাকগে, আমি ওই জটিল ডিবেটে যাচ্ছি না। যেটাতে দাঁড়াচ্ছি আমরা সেটা হচ্ছে যে হাইব্রিডাইজেশন এবার তাহলে হবেটা কি? হবে হচ্ছে, আচ্ছা আমরা আরেকটা ছোট জিনিস বলে দিই, সেটা হচ্ছে যে যেহেতু এখানে এলাম আমরা, যে যে কোনো ওয়েভের ক্ষেত্রে এই যে বিস্তারটা, এই বিস্তার মানে অ্যামপ্লিচিউড, ঠিক আছে, এই যে বিস্তার এটাকে ধর এ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তো ইন্টেন্সিটি ইজ প্রপোর্শনাল টু অ্যামপ্লিচিউড স্কোয়ার, এটা ক্লাসিক্যাল ওয়েভের ক্ষেত্রে আমরা খুব ইউজ করি। হ্যাঁ, যে একটা লাইটের ইন্টেন্সিটি বাড়াচ্ছিস মানে আসলে তুই তার অ্যামপ্লিচিউড বাড়াচ্ছিস। অ্যামপ্লিচিউড বাড়লে পরে, ফ্রিকোয়েন্সি বাড়লে কিন্তু ইন্টেন্সিটি বাড়ে না, ঠিক আছে। ফ্রিকোয়েন্সি বাড়ালে পরে আম, কি হবে, ফ্রিকোয়েন্সি বাড়ালে পরে ওয়েভলেন্থ এন্ড ফ্রিকোয়েন্সি দুটো রিলেটেড। ফ্রিকোয়েন্সি বাড়ালে পরে ওটা কমপ্লিট একটা অন্য ওয়েভ হয়ে যাবে, ঠিক আছে। ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে এই শার্পনেসটা তোকে দেখাচ্ছে, ঠিক আছে। তো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের ক্ষেত্রে যেমন ফ্রিকোয়েন্সি বাড়ালে পরে ধর আমরা যদি কি বলে ইয়ে নিই, রেড নিই, তারপর যদি আমি ফ্রিকোয়েন্সি বাড়াতে থাকি তাহলে ওটা আস্তে আস্তে ভায়োলেটের দিকে যেতে থাকবে, ঠিক আছে। এইখানে ইলেকট্রনের ক্ষেত্রেও এই যে আমরা অরবাইটাল ফাংশনগুলো নিচ্ছি না, যাকে আমরা অরবাইটাল বলছি, দ্যাট ইজ ওয়েভ ফাংশন, ধর সাই এক্স, ঠিক আছে। যদি ওটা 3 ডাইমেনশনাল ওয়েভ ফাংশন হয়, আমরা এখানে একটু 1 ডাইমেনশন নিচ্ছি। এখানেও কিন্তু এই মড সাই এক্স স্কোয়ার, ঠিক আছে, এই জিনিসটা অ্যাকচুয়ালি ওই ইন্টেন্সিটির মতোই একটা জিনিসকে ইমপ্লাই করে ইলেকট্রনের ক্ষেত্রে। সেটা হচ্ছে বলা হয় যে প্রবাবিলিটি ডেন্সিটি, ঠিক আছে, প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন, ঠিক আছে, পিডিএফ। এটার মানে কি? এই প্রবাবিলিটি ডেন্সিটি মানে বলা হচ্ছে যে কোনো একটা পার্টিকুলার জায়গায় ওই ইলেকট্রনটাকে খুঁজে পাওয়ার প্রবাবিলিটি কত, ঠিক আছে। এই সাই স্কোয়ার এক্সটা বেসিক্যালি তোকে এটা দেয়, মানে কোনো একটা ইলেকট্রনের ওয়েভ ফাংশন তুই জানিস। এইবার এক্স বিন্দুতে যে এক্স এর ভ্যালুটা যদি বলিস যে এক্স ইকুয়াল টু সাম ভ্যালু 2, ঠিক আছে, তাহলে এক্স ইকুয়াল টু 2 তে ওর এই সাই স্কোয়ার এক্স এইটা কত, এটা যদি ক্যালকুলেট করা যায় তাহলে বেসিক্যালি তুই প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন পাবি, অর্থাৎ ওইখানে ইলেকট্রনটাকে খুঁজে পাওয়ার চান্স কতটা সেইটা তুই পাবি, ঠিক আছে। তাহলে আমরা যে অরবাইটালগুলো আঁকলাম প্রথমে, এইটার একটা ডেসক্রিপশন যেমন আমি বললাম যে একটা ম্যাথমেটিক্যাল ফাংশন তাকে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন থাকে, তাহলে এইগুলো তার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। আবার আরেক দিক দিয়ে ফিজিক্যালি তুই যদি ভাবিস তাহলে এইগুলো আসলে ইলেকট্রনের ডেন্সিটি ফাংশন, ঠিক আছে, প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন। হোয়াট ডাজ ইট মিনস? মিনস ধর এই এখন আমেরিকাতে কিছু দোকান আছে যেখানে না কোনো সেলস এক্সিকিউটিভ লাগে না। কেন লাগে না? কারণ দোকানটার চারিদিক দিয়ে ক্যামেরা মারা আছে, ঠিক আছে। এবার আর ওই দোকানের প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে একটা কিউআর কোড বা এরকম কিছু মারা আছে, ঠিক আছে। হ্যাঁ, এবার তুই যখনই সেলফ থেকে আপেলটা তুলে ঝুড়িতে রাখবি, তোর ওর ক্যামেরা ওই বারকোডটাকে স্ক্যান করে নেবে। স্ক্যান করে নিয়ে তোর আইডি, মানে তোকেও স্ক্যান করে নিয়েছে ও। বা প্রথমে স্ক্যান করে ঢুকতে হয় এমন কিছু একটা হবে, আমি জানি না এক্স্যাক্টলি কিভাবে কাজ করে, মানে কিভাবে প্রসিডিওরটা কি, বাট হবে। এবং আলটিমেটলি তুই যেই আপেলটা তুলে তোর ঝুড়িতে রাখলি, তোর কোন একটা আইডেন্টিটিতে ওই আপেলটার দাম অ্যাড হয়ে গেল, ঠিক আছে। এবার তুই সবকিছু কিনে বেরোনোর সময় তুই টাকাটা পে করে দিলি, মিটে গেল। এইবার এইরকম একটা দোকানের ক্ষেত্রেই ধর, তার মানে তুই গিয়ে কিনছিস, তুই বিভিন্ন জায়গায় যাচ্ছিস 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 যাচ্ছিস, এবার ওই যে ক্যামেরাগুলো আছে, ওই ক্যামেরাগুলো তুই কোনো সময় এখানে দাঁড়িয়েছিলি, কোনো সময় এখানে দাঁড়িয়েছিলি, কোনো সময় এখানে দাঁড়িয়েছিলি, এখানে দাঁড়িয়েছিলি। এইবার যদি তুই, আমি সবকটা ছবি ওই ক্যামেরাগুলো ধর লেটসে প্রতি 1 মিলি সেকেন্ডে একবার করে ছবি তোলে, তাহলে আমি যদি অনেকগুলো, যদি 1 ঘন্টা ধরে দোকানে ছিলি, এই দোকানের ছবি যদি আমি তুলি তাহলে আমি দেখতে পাবো তোর একটা প্রবাবিলিটি ম্যাপ পাবো, ঠিক আছে। মানে তুই যেখানে যেখানে হেঁটেছিস সেখানে সেখানে পাবো, ঠিক আছে। হ্যাঁ, আর এইখানেও একটুখানি পাবো, তুই একবার গেছিলি, এখানে একবারই গেছিলি, ওই জন্য একটা দুটো ডট পাবো। হ্যাঁ, এবার এই ম্যাপটা আমি পাচ্ছি কি হবে, আসলে তোর প্রতি মুহূর্তের ছবি ওখানে সুপার ইম্পোজ করে আছে, ঠিক আছে, প্রতি মুহূর্তের ছবি এরকম করে সুপার ইম্পোজ হয়ে আছে। তো এইটা কিন্তু আবার তোর ওই প্রবাবিলিটি ফাংশন, ঠিক আছে, যে তোর তোকে খুঁজে পাওয়ার সম্ভাবনা কোথায়। অবশ্যই এটা একদম এক্স্যাক্টলি সেম নয়, কারণ ওটা হচ্ছে যে তোকে খুঁজে পাওয়ার সম্ভাবনা থেকে বেটার হচ্ছে যে তুই অ্যাকচুয়ালি ওই দোকানটা হেঁটেছি, আমি পরে গিয়ে দেখছি, ঠিক আছে। হ্যাঁ, তো ইলেকট্রনের ক্ষেত্রে ব্যাপারটা তাই,
যে ধর একটা পি অরবিটালের ইলেকট্রন যে আমি বলছি, তার মানে ওই ইলেকট্রনটা যেখানে ও ঘুরে বেড়াচ্ছে, তার যদি আমি একটা এরকম ফিক্সড ফ্রিজিং ছবি নিই, তাহলে ওটা এরকম কিছু একটা দাঁড়াবে। ঠিক আছে, এটাকে এইভাবেও রিয়েলাইজ করা যেতে পারে। ঠিক আছে। হুম। এবং খেয়াল করে দেখ, তার মানে ইলেকট্রনটা এই জায়গাগুলোতে সবচেয়ে কম বার গেছে, অর্থাৎ এইখানে ইলেকট্রনকে খুঁজে পাওয়ার সম্ভাবনা সবচেয়ে কম, আর এইখানে ইলেকট্রনকে খুঁজে পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ঠিক আছে। সো অরবিটালের যে ডেপিকশন গুলো, সেটাকে ম্যাথমেটিক্যাল ফাংশন দিয়ে তো আমরা ভাবতেই পারি, সেটা সেটা সবচেয়ে কারেক্ট এবং সবচেয়ে ইজিয়েস্ট ডেপিকশন। আরেকটা হচ্ছে আমরা এইভাবে ভাবতে পারি যে এইটা বেসিক্যালি আমাকে ওই প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন দিচ্ছে। ঠিক আছে, অর্থাৎ ইলেকট্রনটা নিজের মতো ঘুরে বেড়াচ্ছে, আমি যদি ওই এনর্মাস অ্যামাউন্ট অফ ছবিকে এক জায়গায় কম্বাইন করি, তাহলে আমি আম, এই এই জিনিসটা পাবো। ঠিক আছে। হুম। তো যাই হোক, এইবারে আসি আমরা ফর্মাল হাইব্রিডাইজেশন পড়তে। হুম। কি হয় কেসটা, বেসিক্যালি আমরা কার্বনেরই পড়বো। আমরা একদম হাইব্রিডেশন ধরে ধরে পড়বো, তিনটে হাইব্রিডেশন আমাদের এখানে দরকার। প্রথমে আছে sp3। ঠিক আছে, ঠিক আছে, sp3 হাইব্রিডেশন। এবার sp3টা লিখলাম, এবার ভুলে যাই sp3টা, ফরগেট অ্যাবাউট ইট। আমরা কার্বনকে দেখি। কার্বনের গ্রাউন্ড স্টেটের ইলেকট্রনিক কনফিগারেশন কি, এখানে লিখে রাখি, 1s2 2s2 2p2, তাই তো? এর মধ্যে যা বন্ডিং ফন্ডিং হচ্ছে সেগুলো সব 2s2p-তে, ভ্যালেন্স ইলেকট্রন, আমরা এইটুকুই আঁকবো। তাহলে কার্বনের গ্রাউন্ড স্টেট হচ্ছে এই একটা 2s অরবিটাল, আর এই আমার 2p অরবিটাল। ঠিক আছে, 2s এ একটা ইলেকট্রন আছে, 2p-তে দুটো ইলেকট্রন আছে, এই সরি 2s এ দুটো আছে, 2p-তে দুটো আছে। ঠিক আছে, এটা হচ্ছে কার্বনের গ্রাউন্ড স্টেট। গ্রাউন্ড স্টেট। এবার হাইব্রিডাইজেশন হতে গেলে প্রথমেই, এখানে একটু কনফিউশন হতে পারে, প্রথমেই এই গ্রাউন্ড স্টেটের এক্সাইটেশন হবে। ঠিক আছে। আচ্ছা, এই থিওরিটা দেখে মনে হতে পারে যে আমরা তো আগে জানি sp3 হবে, তাই আমরা এমনভাবেই গোটা জিনিসটাকে সাজাচ্ছি, বাবা, গোটা জিনিসটাকে এমনভাবে সাজাচ্ছি যেন আমার sp3টাই মিলে যায়, এরকম মনে হতে পারে। এবং মনে হওয়াটা স্বাভাবিক, এবং মনে হওয়াটা ঠিক। ঠিক আছে, তার কারণ সত্যিই তাই করা হয়েছে। ঠিক আছে, ওই জন্যই হাইব্রিডেশন একটা সেমি ক্লাসিক্যাল অ্যাপ্রোচ। হাইব্রিডেশনে একটা পিওর ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচ আছে, সেটা দিয়ে অনেক দূর অব্দি যাওয়া যায়, কিন্তু সেটা একটু কমপ্লেক্স। আমরা যে হাইব্রিডেশনটা পড়ছি সেটা ওরকমই, যে আমরা হাইব্রিডেশন থিওরিটাকে নিয়েছি, অরবিটাল ফরবিটাল বুঝেছি, বুঝে ব্যাপারটাকে এক্সপ্লেন করার চেষ্টা করছি। ঠিক আছে। তো 2s2p গ্রাউন্ড স্টেটে আছে। এবার আমি যখন sp3 বলছি, আমার একটা s তিনটে p অরবিটাল দরকার। এবার এই এসে অলরেডি দুটো ইলেকট্রন আছে, এই পিটায় কোনো ইলেকট্রন নেই, ইলেকট্রন না থাকলে সে বন্ডিং করতে পারবে না। তাহলে একটা ইলেকট্রন এখানে ভরাট করা দরকার, আর এখান থেকে ইলেকট্রন ক্লিয়ার হওয়া দরকার। বেসিক্যালি এই ঘটনাটা যখন ঘটছে, তার মানে এস এর একটা ইলেকট্রন পিতে যাবে, তার মানে এস এর থেকে তো পি এর এনার্জি বেশি, তার মানে তোকে বাইরে এনার্জি দিতে হবে। হুম। সো এক্সাইটেশন, তাহলে এক্সাইটেড স্টেট, এক্সাইটেড স্টেটে কি হবে, এস পি, এখানে একটা, এই একটা গিয়ে এখানে ফিল আপ হবে। ঠিক আছে। হ্যাঁ, এবং এটা, এটা আমরা পি না লিখে আমরা পি গুলোকে আলাদা করে আইডেন্টিফাই করে দিতে পারি, লেটস সে পি এক্স পি ওয়াই পি জি। ঠিক আছে, এটা এক্সাইটেড হলো। এইবার হবে হাইব্রিডাইজেশন, অর্থাৎ এই যে একটা এস অরবিটাল আর তিনটে পি অরবিটাল, এরা মিশে যাবে। এই অবধি sp3 হোক, sp2 হোক, sp হোক, সবার ক্ষেত্রে সেম। ঠিক আছে, এইখানে এসে ঠিক হবে, যদি sp3 হয় তাহলে একটা s তিনটে p, যদি sp2 হয় তাহলে একটা s দুটো p, যদি sp হয় তাহলে একটা s একটা p হাইব্রিডাইজড হবে। ঠিক আছে, তা আমরা sp3 এর ক্ষেত্রে যদি দেখতে চাই, তাহলে কি হচ্ছে, একটা s আর তিনটে p, এরা কম্বাইন করে চারখানা sp3 হাইব্রিডাইজড অরবিটাল, এই প্রত্যেকটাই sp3। ঠিক আছে, মানে এইখানে কিন্তু এটা একটা এস অরবিটাল, এটা একটা পি অরবিটাল, এটা একটা পি অরবিটাল, এটা একটা পি অরবিটাল,
যখন তারা মিশে গেল, এই যে মিশে গিয়ে চারটে জিনিস তৈরি করলো, এই প্রত্যেকেই কি, প্রত্যেকের স্ট্যাটাস সেম, প্রত্যেকেই sp3। এবং এই মিক্সিংটার ফলে এক্সট্রা এনার্জি পাওয়া যায় বলেই, মানে কে কোথায় কোথায় এনার্জি দেয়, গ্রাউন্ড স্টেট থেকে এক্সাইটেড করতে আমাকে এনার্জি দিতে হয়েছে, ফলে এই মিক্সিংটার ফলে যে সেম অরবিটালগুলো তৈরি হলো, অর্থাৎ ওর এস আর পি এর মধ্যে যে আলাদা ব্যাপারটা ছিল সেটা মিশে গিয়ে সেম টেম হলো। আর এই মিক্সিং এর ফলে এনার্জিকে স্টেবিলাইজড হতে হবে কতটা, সাচ দ্যাট এই এক্সাইটেশন করতে যতটা আমার এনার্জি লেগেছে সেটা তো মেটেই, তারপরেও খানিকটা ফিরে আসে। ঠিক আছে, তারপরেও খানিকটা ফিরে আসে, এইরকম জায়গায় গিয়ে পৌঁছতে হবে। ঠিক আছে, হাইব্রিডাইজেশন পৌঁছায়, অর্থাৎ আমরা দাবি করছি যে এই যে মিক্সিং অফ অ্যাটমিক অরবিটাল হওয়ার ফলে যে নতুন হাইব্রিডাইজড অরবিটালগুলো তৈরি হলো, সেখানে যদি বন্ডিংটা হয়, শুধু অ্যাটমিক অরবিটালে বন্ডিং এর থেকে এটা বেটার সিচুয়েশন। এটা আমরা দাবি করছি, কোথা থেকে দাবি করছি, আউট অফ আওয়ার ডিসকাশন। ঠিক আছে, একটুখানি বলবো, মানে একটুখানি বলবো এই অর্থে ম্যাথামেটিক্যালি নয়, গ্রাফিক্যালি বলার চেষ্টা করবো। ঠিক আছে, তো এই হচ্ছে মিক্সিং হলো। এবার কেউ বলতে পারে যে আচ্ছা, চারটে, মানে একটা এস, তিনটে পিওর পি মিক্স হয়ে চারটে sp3 অরবিটাল হলো, কেন চারটে পাঁচটা অন্য কিছু হতে পারে না কেন? হতে পারে না, তার কারণ হচ্ছে যে ধর তিনটে ডিফারেন্ট তোর ইয়ে রয়েছে, বা চারটে হোয়াট এভার, বা দুটো, দার্জিলিং চা আর আসাম চা। আমরা সেই ছোটবেলায় অঙ্ক করতাম, দার্জিলিং চা এত মেশানো হলো, মিশ্রণের অঙ্ক। তো দার্জিলিং চা, আসাম চা আর বিদেশি চা কিছু একটা, এই তিনটে চা রয়েছে। এখন এই তিনটে পিওর চা কে দিয়ে আমি কতগুলি মিক্সিং চা বানাতে পারি ইউনিক, সাচ দ্যাট যে একটা মিক্সচার থেকে আরেকটা মিক্সচারে যাওয়া যাবে না। ঠিক আছে, ইউনিক হতে হবে। সেটা যদি ক্যালকুলেট করা হয়, ইজি অ্যালজেব্রিক ক্যালকুলেশন দিয়ে দেখিয়ে দেওয়া যায় যে যতগুলো ভ্যারাইটিকে আমি মেশাচ্ছি, সবচেয়ে বেশি সর্বোচ্চ ততগুলি ইউনিক মিক্সচার পাওয়া সম্ভব। এই ইউনিক মিক্সচার বলতে আমি যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে যে তার বেশি কি আমি করতে পারবো না। আমি যদি তোকে 1 কিলো দার্জিলিং চা দিই, 1 কিলো আসাম চা দিই, আর 1 কিলো সাউথ ইন্ডিয়ান চা দিই, তাহলে ইন প্রিন্সিপাল তুই এনর্মাস অ্যামাউন্ট অফ মিক্সিং চা বানাতে পারবি। ঠিক আছে, এনর্মাস অ্যামাউন্ট অফ, কিন্তু ইউনিকলি তুই তিনটেই মিক্সচার বানাতে পারবি। ইউনিক বলছি এই কারণে যে তুই বাকি সকল মিক্সচারকে ওই তিনটে মিক্সচারকে মিশিয়ে তৈরি করে দিতে পারবি। ঠিক আছে, বোঝা গেল কি বললাম? যদিও এটা না বুঝলেও কিছু যায় আসে না, এটা আমাদের ভীষণই সাইড একটা জিনিস, আমি বোঝানোর জন্য বলছি, বাট তাও। বুঝেছি। তানিশা, বুঝেছি। বেশ। আহ, তো ওই জন্য একটা এস তিনটে পি মিলিয়ে চারটে sp3 অরবিটাল হবে, এই প্রত্যেকটা sp3 অরবিটাল একটা করে ইলেকট্রন কন্টেন করবে। ঠিক আছে, এবার এই একটা ইলেকট্রনের সাথে আরেকটা ইলেকট্রন কেউ দেবে, দিয়ে আলটিমেটলি বন্ডিংটা হবে। ঠিক আছে, এখন এই sp3 অরবিটালগুলো দেখতে কিরকম হবে? আমি জানি এস অরবিটাল কিরকম দেখতে হয়, এস অরবিটাল দেখতে হয় এরম, পি অরবিটাল দেখতে হয় এরম, কিন্তু sp3 অরবিটালগুলো দেখতে কিরকম হবে? এর জন্য আমাকে ওই ইনফেজ আউটফেজ যে মিক্সিংটা বললাম, ওই মিক্সিংটাকে একটু ভালো এই ক্ষেত্রে কাজে লাগাতে হবে। ঠিক আছে, একটা এস অরবিটাল এরকম দেখতে, প্লাস পুরোটাই সেম সেম ফেজ। এর ওপরে যদি আমি একটা পি অরবিটালকে এনে ফেলি, যার একটা দিকে প্লাস একটা দিকে মাইনাস, খেয়াল করে দেয় যে একটা জায়গায় এইখানে সিমিলার ফেজ ওভারল্যাপ হচ্ছে, আর এইখানে অপোজিট ফেজ ওভারল্যাপ হচ্ছে, তাই না? তাহলে সিমিলার ফেজ ওভারল্যাপ যেখানে হয়, ওয়েভের ক্ষেত্রে আমরা কি দেখেছি, কি হয়? ওখানে সম্ভাবনা বেড়ে যায় আর কি, পাওয়ার। অ্যামপ্লিচিউড বেড়ে যায়। হুম। অ্যামপ্লিচিউড বেড়ে, আমি সিম্পল ওয়েভের ক্ষেত্রে বলছি, হাওড়া ব্রিজের ক্ষেত্রে যে কেসটা হলো, যে সেম ফেজে ওভারল্যাপ হলে পরে ওখানে দুটোরই ওয়াই এর ভ্যালু একই, আইদার দুটোই পজিটিভ অথবা দুটোই নেগেটিভ। ঠিক আছে, ফলে যা আছে অ্যামপ্লিচিউডটা বেড়ে যাবে, অ্যাডিটিভ হবে, তাই না? হয় +2 +3 +5 হয়ে গেল, অথবা +2 -2, সরি -2 -2 মানে -4 হয়ে গেল, অর্থাৎ অ্যামপ্লিচিউডটা বেড়ে যাবে। এক্ষেত্রে অ্যামপ্লিচিউড বলতে আমরা বোঝাচ্ছি এই লোবটা সাইজ। তার মানে যখন এই পি এর পজিটিভ ফেজের সাথে এই এস এর ফাংশনটার পজিটিভ ফেজ ওভারল্যাপ হচ্ছে, তাহলে এই দিকে অ্যামপ্লিচিউডটা বেড়ে যাবে। এই
সেটা কেন একটু এদিকে এটা অ্যাম্পলিটিউডটা বেড়ে যাবে, ঠিক আছে, কি আছে বোকা বোকা, বেড়ে যাবে। আর এইদিকে উল্টো ফেজে ওভারল্যাপ হচ্ছে, তাহলে এইদিকে অ্যাম্পলিটিউডটা কমে যাবে, ঠিক আছে। এই তাহলে একটা sp3 হাইব্রিডাইজড অরবিটাল এরকম দেখতে হবে, যেটা p অরবিটালের ক্ষেত্রে দুটো লোবের সাইজই সেম হয়। sp3 হাইব্রিডাইজড অরবিটালের ক্ষেত্রে এই একটা লোবের সাইজ বেড়ে যাবে, একটা লোবের সাইজ ছোট হয়ে আসবে, ঠিক আছে। এবং যেটা ব্যাপার যে এরকম কটা অরবিটাল থাকবে, চারটে অরবিটাল। তাহলে একটা কার্বন অ্যাটম যদি এখানে হয়, তাহলে এই চারটে অরবিটাল এর চারিদিকে কিভাবে স্প্রেড হবে সেটা বোঝার জন্য বুঝতে হবে যে আমার এখানে চারটে যে হাইব্রিডাইজ অরবিটাল আছে, চারটে হাইব্রিডাইজ অরবিটালেরই স্ট্যাটাস কিন্তু সেম, কেউ কারো থেকে আলাদা নয়, ঠিক আছে। এবং যেটা আরেকটা জিনিস বোঝার, যে এটা বলবো এখনই, হ্যাঁ এটা এখনই বলি, সেটা হচ্ছে যে খেয়াল করে দেখ যে এখানে যে এস অরবিটাল ছিল, এই এস অরবিটালের কোনো ডাইরেকশনাল প্রপার্টি নেই, মানে একদম গ্রাফিক্যালি চিন্তা করে দেখ যে কোনো ডাইরেকশনাল প্রপার্টি নেই, বা এটা স্পেরিক্যালি সিমেট্রিক্যাল, কোনো ডিরেকশনে ওর কোনো প্রেফারেন্সিয়াল অ্যাম্পলিটিউড নেই, তাই না। কিন্তু পি এক্স, পি ওয়াই, পি জেড এদের কিন্তু ডাইরেকশনাল প্রপার্টি আছে, একটা বিশেষ ডাইরেকশন বরাবর এর অ্যাম্পলিটিউডের একটা বায়াস আছে। পি জেড হলে পরে তার জেড অ্যাক্সিস বরাবরই অ্যাম্পলিটিউড আছে, এক্স ওয়াই বরাবর নেই, অ্যান্ড সো ফোর্থ। তাহলে খেয়াল করে দেখ যে এস এর কোনো ডাইরেকশন প্রপার্টি নেই, ছেড়ে দে। পি এক্স এর আছে এক্স অ্যাক্সিস বরাবর প্রেফারেন্সিয়াল, পি ওয়াই এর ওয়াই অ্যাক্সিস বরাবর প্রেফারেন্সিয়াল, পি জেড এর জেড অ্যাক্সিস বরাবর প্রেফারেন্সিয়াল। তার মানে এই যে এসবি sp3 অরবিটাল থাকবে, এই sp3 অরবিটালটারও কোনো অ্যাক্সিস বরাবর কোনো প্রেফারেন্সিয়াল অ্যাম্পলিটিউড থাকবে। এস এর তো নেই, কিন্তু পি এর তো আছে আবার। পি এর আছে, কিন্তু তুই এখানে এক্স ওয়াই জি তিনটেই মিশিয়েছিস, ফলে তিনটে বরাবরই থাকবে। আচ্ছা, না তার মানে থাকবে না, থাকবে না, থাকবে না। তার মানে এই এই মানে কি বলে ওটার নাম, sp3 হাইব্রিডাইজড কার্বনটার জিওমেট্রিটা 3 ডাইমেনশনাল হবে, ঠিক আছে, 3 ডাইমেনশনাল। কারণ তিনটে ডাইমেনশনই এখানে আছে, এক্সও আছে, ওয়াইও আছে, জিও আছে, এবং একটা 3 ডাইমেনশনাল স্পেসে এই অরবিটালগুলো ছড়িয়ে যাবে। এবং এই দুটো অরবিটালের মধ্যেকার অ্যাঙ্গেল, মানে যে কোনো দুটো অরবিটালের মধ্যেকার অ্যাঙ্গেল সেম হবে, কেন? কারণ সবকটা অরবিটালই তো সেম। এই ইয়েটা, এটাকে একটা সিম্পল জিওমেট্রি দিয়ে করে দেখানো যায় যে আমার কন্ডিশনটা, প্রি কন্ডিশনটা কি, যে 3 ডাইমেনশনাল স্পেসে চারটে বাহুকে এমনভাবে বসাতে হবে যাতে যে কোনো দুটো বাহুর মধ্যেকার অ্যাঙ্গেল সেম হয়। কেন সেম হবে? কারণ ওই চারটে বাহু স্ট্যাটাস সেম, কেউ কারো থেকে কোনো কোনো ডিরেকশনাল বায়াস নেই তার। এইটাকে যদি তুই চিন্তা করিস, মানে এটাকে দুভাবে চিন্তা করা যায়, একটা হচ্ছে একটা স্ফিয়ারের মধ্যে, স্ফিয়ারের কেন্দ্র থেকে চারটে বাহু বেরোবে, আর এই চারটে বাহুর ভেতরকার মিউচুয়াল অ্যাঙ্গেল সেম হবে। বোঝা যাচ্ছে আমি কি বলছি? হুম, হুম। বুঝতে পেরেছি। অথবা একটা কিউবের রেসপেক্টেও ভাবা যায়, আমরা কিউবের রেসপেক্টেটাই ভাববো, কিন্তু তার জিওমেট্রিক্যালি মানে জিওমেট্রিটা কোথা থেকে আসছে সেটা ভাববো না। তো এটা সিম্পল ক্যালকুলেশন করলে বোঝা যায়। sp2টার ক্ষেত্রে আর sp টার ক্ষেত্রে এই ক্যালকুলেশনটা অনেক সহজে বলে দেওয়া যাবে, কিন্তু এটা যেহেতু 3 ডাইমেনশনাল জিওমেট্রি, আমি ক্যালকুলেট করে মাথা ভারী করছি না, দরকারও নেই আমাদের। বেসিক্যালি ওটা দেখানো যায় যে ওখানে দুটো বাহুর মধ্যেকার অ্যাঙ্গেল 109 ডিগ্রি 28 মিনিট হবে। হুম, যেটা আমরা জানি ছোট থেকে, যে একটা টেট্রাহাইড এবং এই জিওমেট্রিটার নাম হবে টেট্রাহাইড্রাল। প্রত্যেকটা বাহুর অ্যাঙ্গেল হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট ইন আইডিয়াল কেস, ঠিক আছে। হ্যাঁ, অ্যাকচুয়াল মলিকুলে আলাদা হবে, তার অন্য কারণ থাকবে, কিন্তু একটা sp3 হাইব্রিডাইজড অরবিটালের প্রত্যেকটা হাইব্রিডাইজড অরবিটালের মধ্যেকার অ্যাঙ্গেল 109 ডিগ্রি 28 মিনিট। সো এটা আমরা বন্ড দিয়ে বলেছি, এটা বন্ড দিয়ে না বলে হাইব্রিডাইজড অরবিটাল দিয়ে বলা উচিত। এই ছোট, এই ছোট, এই ছোট,
এই ছোট, ঠিক আছে, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। এই ছোটগুলো হচ্ছে এই ছোটগুলো, ঠিক আছে। এবার টেট্রাহেড্রাল জিওমেট্রিটাকে আমি বুঝবো কি করে অ্যাকচুয়ালি কি হচ্ছে, সেটা বোঝার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে একটা কিউব কল্পনা করতে পারি। আমরা প্রত্যেকেই ঘরে বসে আছি, ফলে আমরা একটা কিউবের মধ্যেই বসে আছি। হ্যাঁ, সবার কিউবটা হয়তো একদম বর্গক্ষেত্রাকার কিউব, মানে কিউব হবে না অ্যাকচুয়ালি, সমকোণী চৌপল হবে, বাট আমরা ওটাকে কিউব হিসেবে ভেবে নিতে পারি। আমার কর্নারগুলোকে আমি আইডেন্টিফাই করতে পারলেই হলো, ঠিক আছে। তো একটা কিউব লাগবে, এই যে কিউব পেয়ে গেছি। এইটা যদি আমার কিউব হয়, ঠিক আছে, কি আর কি এরকম এরকম রাখলে কি হবে? এরকম, ঠিক আছে। এটা যদি আমার কিউব হয়, তাহলে এই কিউবের মধ্যিখানে আছে আমার কার্বন অ্যাটমটা, ঠিক আছে। তা এই মধ্যিখানে আছে আমার কার্বন অ্যাটমটা, ঠিক আছে। এবার লিগ্যান্ডগুলো মানে যে হাইব্রিডাইজড অরবিটালগুলো আছে সেটা কিভাবে আছে, আমি যে কোনো একটা কর্নার থেকে শুরু করব। লেটস সে আমি এই কর্নারটা থেকে শুরু করলাম, এইটা। তাহলে এই কর্নারে যদি একটা হাইব্রিডাইজড অরবিটাল ডাইরেক্টেড থাকে, তাহলে মানে আমি বেসিক্যালি ওই যে 109°28' হয়েছে না, সেইটা আমরা রিয়েলাইজ করতে চাইছি অ্যাকচুয়ালি কিভাবে আছে। তো এইটা যদি এখানে থাকে, তাহলে অল্টারনেটিভ কর্নার দুটো বাদ, অর্থাৎ এটা, আচ্ছা আমি এটাকে অন্য একটা সাইন দিই। আমরা সাইন দিই, এটা এটা হচ্ছে, এখানে একটা গোল করে দিই, ঠিক আছে। তাহলে এইখানে যদি আমার একটা অরবিটাল থাকে, তাহলে করসপন্ডিংলি এইটা বাদ হয়ে যাবে, এইটা বাদ হয়ে যাবে, এইটা বাদ হয়ে যাবে, ঠিক আছে। অল্টারনেটিং পজিশনগুলো বাদ হয়ে যাবে, সরি অল্টারনেটিং বলছি, পাশের পজিশনগুলো বাদ হয়ে যাবে। তাহলে আবার পরেরটা কোথায় বসতে পারে, এখানে বসতে পারে, এখানে বসতে পারে, ঠিক আছে। আবার এইটা হলে পরে এইটা বাদ, এইটা বাদ, এটা তো অলরেডি বাদ হয়েই গেছে, ঠিক আছে। না, এটা কেন বাদ হবে, তো এটা বাদ হবে না। এইটা হলে পরে এইটা বাদ, এইটা বাদ, আর এইটা বাদ, ঠিক আছে। তাহলে এইটা ফাঁকা, দিয়ে এখানে বসি একটা, এই, ঠিক আছে। আবার এইটা হলে পরে এইটা অলরেডি বাদ হয়ে গেছে, বাদ হয়ে গেছে, বাদ হয়ে গেছে, পড়ে থাকলো এইটা, তাহলে এখানে একটা বসবে, হয়ে গেল টেট্রাহেড্রাল, ঠিক আছে। তার মানে এটা ব্যাপারটা এরকম খানিক। আমি আমি লোভ আঁকছি না, লোভ আঁকলে ক্লামজি হয়ে যাবে ছবিটা। এই 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 এই, ঠিক আছে। হুম, এই হচ্ছে টেট্রাহেড্রাল, হ্যাঁ। অর্থাৎ যে কোনো তিনটে সেন্টার, মানে এটা হচ্ছে কার্বন আর এই দুটো যদি ধরি, যে কোনো তিনটে পয়েন্টকে যদি তুই একটা প্লেন ভাবতে পারিস, তাহলে আরেকটা বন্ড অ্যাবভ দ্য প্লেন, আরেকটা বন্ড বিলো দ্য প্লেন, ঠিক আছে। ওই জন্যই আমরা স্টিরিওকেমিস্ট্রি পড়ার সময় দেখবো যে এর একটা ফ্লাইং ওয়েজ আঁকা হয়, যেটার ক্ষেত্রে দুটো বন্ডকে ইন প্লেন রাখা হয়, আর একটাকে আউট অফ প্লেন, মানে সামনের দিকে ধরা হয়, যে এটা মোটা করে দেওয়া হয়, আমার সামনের দিকে আছে, ওই জন্য আমি বেশি মোটা করে দেখতে পাচ্ছি। আর আরেকটা ডট ডট দিয়ে দেওয়া হয়, যে আমি ভালো করে দেখতে পাচ্ছি না, কারণ আমার আমার থেকে দূরে আছে ওটা, ঠিক আছে। হ্যাঁ, এইখান থেকে ওটা আসছে, ঠিক আছে। বা আমার তো টেট্রাহেড্রালটাকে দেখলেই সবসময় মনে হয় যে কেউ যেন ওই, দেখ মানুষের মতো ভাব যে এইটা মানুষের শরীরটা, দুটো পাকে এইদিকে দিয়ে রেখেছে, আর হাত দুটোকে তার 90° অ্যাঙ্গেলে ছড়িয়ে রেখেছে, বুঝতে পেরেছি ব্যাপারটা কিরকম। মানে ওই দেখবি সকালবেলা মাঠে ঘাটে গেলে পরে লোকে ব্যায়াম করে এরকম, এরম হুম ভাবে হুম। দাঁড়িয়ে একটা হাতকে সামনের দিকে, একটা হাতকে পিছনের দিকে ছড়িয়ে দেয়। বা পায়ের রেসপেক্টে ভাবলে একটা মানুষ একটু বেঁকে, একটা পা ওই দিক থেকে আসছে, একটা পা এই দিক থেকে আসছে, এই বডিটা, হ্যাঁ, মানে এই পাটা ওই পেছন দিকে আছে, এই পাটা পেছন দিকে আছে, এই পাটা সামনের দিকে আছে, আর হাতটা তখন এই এই, ঠিক আছে, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। এই পা দুটোকে ছোট করে দিই, তাহলে বোঝা যাবে ভালো, এই এরকম একটা ব্যাপার, ঠিক আছে। বা আরো ভালো হচ্ছে, বেকার মজা হচ্ছে, যাই হোক।
একটা পায়ের পেছন দিয়ে একটাকে দেখা যাচ্ছে। এইটা, হ্যাঁ এইটা বেটার, ঠিক আছে। এইটা বেটার, যে দুটো পা একদিকে আছে। আমার একটা চিরকাল মনে হয় টেট্রাহেড্রাল মলিকুলটার হাত ছড়িয়ে আছে যেন, হাত পা দুদিকে। যাকগে, যেটা ব্যাপার সেটা হচ্ছে যে হ্যাঁ, কি বলতে গেলাম ভুলেও গেলাম। তো এই হচ্ছে টেট্রাহেড্রাল জিওমেট্রির কথা। টেট্রাহেড্রাল জিওমেট্রি ইজ এ থ্রি ডাইমেনশনাল জিওমেট্রি, মানে তার সবকটা লোক থ্রি ডাইমেনশনাল স্পেসে ডিস্ট্রিবিউট হয়ে আছে। কেন? কারণ এর হাইব্রিডাইজেশনটা দেখলেই আমরা বুঝতে পারছি এর মধ্যে এস একটা আছে, পি তিনটে আছে, তিনটে পি এর এক্স ওয়াই জি তিনটেই ক্যারেক্টার আছে, ঠিক আছে। তাই জন্য তাই। এবার দেখ মানে এই অবধি আমরা বুঝেছি তো, বাকি দুটো হাইব্রিডাইজেশন ঝপঝপ করে হয়ে যাবে। হুম হুম। হ্যাঁ, মানে আমরা আজকে শুধু জিওমেট্রি আর স্ট্রাকচার নিয়ে কথা বলে থামবো। পরের দিন জাস্ট টুক করে আমরা বলে দেবো যে এই হাইব্রিডাইজেশনটা হওয়ার পর অ্যাকচুয়ালি কার্বন কিভাবে বন্ডিং করছে, ঠিক আছে। বা আজকেও বলে দিতে পারি, ইট ডাজন্ট ম্যাটার, দেখছি। হ্যাঁ, তো আমরা এই ছবিটা আবার আঁকি, বাকি পার্টটা তো সেমই হবে। এই ছবিটাকে কপি করে নিয়ে যাই, ঠিক আছে। এই যে এক্সাইটেড স্টেটটা, ঠিক আছে। বাকি পার্টটা সেম, ঠিক আছে। এবার এইখানে আমার খেয়াল করে দেখ যে একটা এস দুটো পি মিক্স করবে। কোন দুটো করব? ধর এক্স আর ওয়াই, মানে কেউ ওয়াই জিও করতে পারে, কেউ এক্স জেডও করতে পারে, ইট ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে। তাহলে তিনটে হাইব্রিডাইজড অরবিটাল দেবে, এসপি টু, এসপি টু, এসপি টু। আর একটা পিওর পি দেবে। আমরা পি এক্স আর ওয়াই কে হাইব্রিডাইজেশনে ইনকর্পোরেট করেছি, তাহলে এটা পি জেড হবে, ঠিক আছে। এটা আলাদা পড়ে থাকে। এই আমার ইলেকট্রন, এই আমার ইলেকট্রন, এই আমার ইলেকট্রন, এই আমার। আচ্ছা, এসপি থ্রি এর ক্ষেত্রে এস আর পি মিক্স হচ্ছে, এসপি টু এর ক্ষেত্রে এস আর পি মিক্স হচ্ছে, এসপির ক্ষেত্রে এস আর পি মিক্স হচ্ছে। অবশ্যই মানে ইয়েগুলো আলাদা হবে, প্রপোর্শনগুলো আলাদা। একটার ক্ষেত্রে মানে এসপি থ্রির ক্ষেত্রে 25% এস, 75% পি মিক্স হচ্ছে। এসপি টু এর ক্ষেত্রে সব মানে এস 33.33% আর পি হচ্ছে 66.66%। আর এসপির ক্ষেত্রে হচ্ছে 50-50। এটাকে এস ক্যারেক্টার পি ক্যারেক্টারাইজেশন বলে, সেটা আমরা হাইব্রিডেশনের কনসিকোয়েন্স হিসেবে দেখবো পরে, ঠিক আছে। বাট আমি যেটা যেটা বলতে এখানে বলছি সেটা হচ্ছে যে অরবিটাল গুলো শেপ কিন্তু মোটামুটি একই রকম দেখতে হবে। কারণ আমরা দেখেছি এস আর পি মিক্স করলে পরে একদিকে লোব বেড়ে যায়, আরেকদিকে লোব কমে আসে, ঠিক আছে। তো এবার কথা হচ্ছে যে এবার আমরা ওই ক্যালকুলেশনটা যাই, যে এসপি টু এর মধ্যে আমরা এক্স ক্যারেক্টার আর ওয়াই ক্যারেক্টার নিয়েছি। এই যে এসপি টু অরবিটাল গুলো হয়েছে, এস তো কোনো ডিরেকশনাল প্রপার্টি নেই, কিন্তু পি এক্স এর আছে, পি ওয়াই এর আছে। তার মানে যে এসপি টু অরবিটালের মধ্যে পি এক্স আর পি ওয়াই কে মিক্স করেছি, তার জেড অ্যাক্সিস বরাবর কোনো অ্যামপ্লিচিউড থাকতে পারে না, তাই না? হুম থাকতে পারে না। তার মানে এর গোটা জিওমেট্রিটা একটা প্ল্যানার জিওমেট্রি হবে। কারণ একটা ডাইমেনশনকে আমি সরিয়ে দিয়েছি, শুধু যা হবে এক্স ওয়াই প্লেনে হবে। বা কেউ যদি ওয়াই জেডটাকে নিত তাহলে ওয়াই জেড প্লেনে হতো, তার মানে প্ল্যানার হবে। এইবার ভাব যে একটা প্লেনে কটা অরবিটাল আছে? তিনটে হাইব্রিডাইজড অরবিটাল আছে, তাই না? তাহলে একটা প্লেনে তিনটে বাহুকে যদি আমাকে এমনভাবে ডিস্ট্রিবিউট করতে হয় যাতে প্রত্যেকটা বাহুরই স্ট্যাটাস সেম, তাহলে কত ডিগ্রি অ্যাঙ্গেল হবে বলতো তাদের মধ্যেকার? তনিশা বল। আকাশ একবার করেছে আমার কাছে এসব। আরেকবার বলো কি বললে? আমি বলছি, যেমন আগের বার আমরা বের করলাম না, আগের বার তোমরা ক্যালকুলেশনটা করতেই পারিনি, ওই জন্য আমি বলে দিয়েছি যে আমি দেখতে পাচ্ছিলাম যে এস ক্যারেক্টার মানে এস এর সঙ্গে তিনটে পি মিশেছে, তার মানে থ্রি ডাইমেনশনাল হবে। এবার আমার কথা হচ্ছে চারটে অরবিটাল ছিল তখন, এসপি থ্রির ক্ষেত্রে বলছি। চারটে অরবিটাল একটা থ্রি ডাইমেনশনাল স্পেসে আমাকে এমনভাবে ডিস্ট্রিবিউট করতে হবে যাতে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের মিউচুয়াল রিলেশন সেম হয়। সেটা আমরা বলেছি যে এটা জিওমেট্রিক্যাল ক্যালকুলেশন করে দেখানো যায় যে ওটা করলে এই টেট্রাহেড্রাল জিওমেট্রিটা হবে। আচ্ছা, এই জিওমেট্রিটার নাম টেট্রাহেড্রাল, আমি বলিনি। এসপি থ্রির ক্ষেত্রে এটা টেট্রাহেড্রাল, টেট্রাহেড্রাল, ঠিক আছে, টেট্রাহেড্রাল জিওমেট্রি। হুম। কেন টেট্রাহেড্রাল হয় বলে দেবো? কেন টেট্রাহেড্রাল কথাটার মানে কি বলে দিই, তো প্রশ্নটা আবার করছি আমি, দাঁড়া।
টেট্রা কথাটার মানে চার, আর হেড্রা কথাটার মানে কি? চতুস্থলক্ষ্মী চতুস্থলক্ষ্মী। সে তো বাংলায়। আমি বলছি টেট্রাহেড্রাল কথাটার মানে কি? টেট্রা মানে চার, টেট্রা প্যাক আমরা দেখেছি, ঠিক আছে। আর হেড্রাল কথাটার মানে হচ্ছে ফেস, ফেস। এই যে এটা হচ্ছে একটা হেড্রাল, ঠিক আছে। হ্যাঁ, একটা ফেস। দেখ টেট্রাহেড্রাল শেপটার চারটে ফেস হয়। কি করে চারটে ফেস? এই তিনটে বাহু নিয়ে একটা ফেস, এই তিনটে বাহু নিয়ে একটা ফেস, আবার ওই দিকের তিনটে বাহু নিয়ে একটা ফেস, আবার এই দুটো বাহু নিয়ে একটা ফেস। বোঝা গেল না? গেল না? মনে হয় যায়নি। এইখানে এই ছবিটার ক্ষেত্রে দেখায় এই একটা ফেস, আবার এই তিনটে নিয়ে একটা ফেস, আবার ওই তিনটে নিয়ে একটা ফেস, আবার এই তিনটে নিয়ে একটা ফেস। কোন তিনটা? এইটা, এইটা, আর এইটা। দাঁড়া, আমি আঁকার চেষ্টা করছি। কোথায় আঁকি? এখানে আঁকি। ধর, এই তো টেট্রাহেড্রাল জিওমেট্রি না? ধর নাম দিয়ে দিই এ, বি, সি, ডি। তাহলে খেয়াল করে দেখ, এ, সি, বি এটা নিয়ে একটা ফেস, আবার এ, সি, ডি নিয়ে একটা ফেস হবে, আবার এ, বি, ডি, এ, বি, ডি নিয়ে একটা ফেস হবে ওই দিকে। আর কি বাকি থাকলো? আরেকটা হচ্ছে এই নিচে ডি, সি, বি। কি কালার নিয়ে? এইটা ডি, সি, বি, এইটা। সো এটা একটা চারদিকে ফোর ফেসওয়ালা একটা ব্যাপার আর কি, ঠিক আছে। ফোর ফেসওয়ালা একটা ব্যাপার। ওই জন্য টেট্রাহেড্রাল, ঠিক আছে। যাক গে, এবার আমি সিমিলার প্রশ্নটা করছি, যে এক্ষেত্রে আমার কাছে তিনটে হাইব্রিডাইজড অরবিটাল আছে, এবং গোটা পিকচারটা একটা প্লেনে থাকতে হবে, থ্রি ডাইমেনশনাল ব্যাপারটা নেই। সেটা আমরা বুঝতে পেরেছি তো কেন নেই? হুম হুম। তনিশা, তানিশা, ওকে তানিশা, হ্যালো। হুম। পেরেছি না পারিনি? এই কেন আমরা প্ল্যানার ভাবছি জিওমেট্রিটা? হ্যালো। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। ও আচ্ছা, না চুপচাপ হয়ে গেলো, আমি ভাবছি নেটের গন্ডগোল। না, আমি জানি তনিশার বোধহয় কিছু একটা সমস্যা আছে। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, শুনছি। হুম। কি বললে আরেকবার বলো তো, বুঝতে পারি। হ্যাঁ, যেটা বলছি সেটা হচ্ছে যে আম, কি বলছিলাম, হ্যাঁ, সেটা হচ্ছে যে আমি বলতে চাইছি যে এখানে আমার কাছে তিনটে হাইব্রিডাইজড অরবিটাল আছে, হুম। এবং যেহেতু আমরা এখানে পিএক্স আর পিওয়াই কে নিয়েছি, তার মানে এই হাইব্রিডাইজড অরবিটাল গুলোর আর যেদিকেই অ্যামপ্লিচিউড থাকুক, জেড অ্যাক্সিস বরাবর কোনো অ্যামপ্লিচিউড থাকতে পারবে না, কারণ জেড এর ইয়েটাকে আমি নিইনি। আমি পিএক্স নিয়েছি আর পিওয়াই নিয়েছি, এরা জেড অ্যাক্সিস বরাবর অ্যামপ্লিচিউড রাখতেই দেবে না। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে তার মানে গোটা পিকচারটা একটা প্ল্যানার পিকচার হবে, একটা সিঙ্গেল প্লেনে থাকবে। এক্ষেত্রে সেটা এক্স ওয়াই প্লেন, কেউ অন্য কিছু নিলে হুম। অন্য কিছু প্লেন নিত, তাই না? এবার আমার হুম। প্রশ্ন হচ্ছে, তিনটে হাইব্রিডাইজড অরবিটাল আছে, অর্থাৎ তিনটে sp2 হাইব্রিডাইজড অরবিটাল আছে। এই তিনটে অরবিটাল একে অপরের সঙ্গে মিউচুয়ালি সিমিলার স্ট্যাটাসে থাকতে হবে, কারণ তিনটেই sp2, এবং প্লেনে থাকতে হবে। তাহলে এই তিনটে অরবিটালের মধ্যেকার অ্যাঙ্গেল কত হবে? এই 90 প্রবলেমটা, ডিগ্রি। না, 90 ডিগ্রি হলে চারটে অরবিটাল লাগতো আমার। একই প্লেনে চারটে বাহুকে রাখলে প্রত্যেকটার মধ্যে 90 ডিগ্রি হয়, একই প্লেনে তিনটে বাহুকে রাখলে প্রত্যেকটার মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল হয়?
সিম্পল ব্যাপার তো। আমি একটা ইয়ে ভাবি যে 45। না, No, 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 no. 45 হলে কত হবে? 345 মাত্র কত হয়? 90 আরো 135 ডিগ্রি, ঠিক আছে? আমরা এইভাবে ভাবি যে ধরো একটা বাহু ছিল, এবার আরেকটা বাহুকে আনছি, তাহলে একই প্লেনে অর্থাৎ এই বোর্ডের প্লেনেই আমি যদি দুটো বাহুকে রাখতে চাই যাদের মধ্যে কোনো মানে কোনো স্ট্যাটাস সেম, তাহলে তাদের মধ্যে আমি মানে কত ডিগ্রি কোণ রাখবো? 180, তাই না? তাহলে হ্যাঁ। তিনটে বাহু মিলে করে কটা কটা হবে? 120। এটা একটা স্পিয়ারের রেসপেক্টিভ হবে, এটা স্পিয়ারের কেন্দ্রে আছে। স্পিয়ার তো নয়, সার্কেল, 2 ডাইমেনশনাল। একটা ডাইমেনশনকে আমরা মেরেই ফেলেছি। তাহলে একটা প্লেনে তিনটে বাহুকে যদি আমাকে এমনভাবে স্প্রেড করতে হয় যে তিনটে বাহুর মধ্যে মিউচুয়াল রিলেশন সেম থাকবে, তাহলে সেটা 120 ডিগ্রি করতে হবে। 60 360 ডিগ্রিতে ডিগ্রি। তো হতে পারে না? হ্যাঁ, হ্যাঁ। 60 ডিগ্রিতে তো হতে পারে নাকি তিনটে বাহু মধ্যে 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি? আচ্ছা, দেখি কি হতে পারি কিনা। ধর এটা মোটামুটি 60 ডিগ্রি, তাহলে এ একটা বাহু, দুটো বাহু, পরের বাহুটা আবার এর সাপেক্ষে 60 ডিগ্রি, মানে মোটামুটি এরকম, ঠিক আছে, এরকম। তাহলে এই দুটো বাহুর স্ট্যাটাস সেম হলো। আর আচ্ছা, এটা এটা বি আর এ টানা যাবে না, না? বি আর এ মানে? মানে বি পয়েন্ট আর এ পয়েন্টটা যুক্ত করা যাবে না? উমা, কার্বন থেকে বেরোচ্ছে তো সবগুলো, এই তিনটে বাহুর তিনটে অরবিটালের ও অরিজিন তো হ্যাঁ সেম। হ্যাঁ 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 হ্যাঁ। তুই সমবাহু ত্রিভুজের রেসপেক্ট হবে। ফলে একই বিন্দু থেকে বেরোনো তিনটে বাহু এমন ভাবে যদি আমাকে রাখতে হয় যে এই তিনটে বাহুর মধ্যে মিউচুয়াল ডিস্টেন্স সেম হবে, মানে অ্যাঙ্গুলার মিউচুয়াল ডিস্টেন্স সেম হবে, তাহলে বেসিক্যালি একটা প্লেনে রাখছি মানে 360 ডিগ্রি। একটা প্লেনের কোনো একটা পয়েন্ট 360 ডিগ্রি কোণ তৈরি করে। এখন 360 ডিগ্রি কোণের মধ্যে আমাকে তিনটে বাহুকে ডিস্ট্রিবিউট করতে হবে, সো 120 ডিগ্রি 3 দিয়ে ডিভাইড করে। সেটা একটা প্ল্যানার জিওমেট্রি হবে। হ্যাঁ, এবং এই জিওমেট্রিটার নাম হচ্ছে প্ল্যানার ট্রায়াঙ্গুলার, ঠিক আছে? প্ল্যানার ট্রায়াঙ্গুলার, ট্রাইঅ্যাঙ্গুলার, ঠিক আছে? মানে হচ্ছে কার্বন, এই একটা অরবিটাল, অরবিটাল দিয়ে দেখাই, এই একটা অরবিটাল, এই একটা অরবিটাল। হ্যাঁ, এগুলো হচ্ছে হাইব্রিডাইজড অরবিটাল। আর একটা অরবিটাল যেটা এই যে পি জেডটা, সেটা অ্যাজ পিওর পি জেড চুপচাপ দাঁড়িয়ে থাকবে। তাহলে এইটা হচ্ছে আমার এক্স ওয়াই প্লেন, এই এই পুরোটা আছে এক্স ওয়াই প্লেনে, আর এইটা দাঁড়িয়ে আছে জেড প্লেনে, ঠিক আছে? এই পর্যন্ত থাক, ঠিক আছে? এই পর্যন্ত থাক। আর এসপি এসপি হাইব্রিডাইজেশনটা একটু নিজেরা চেষ্টা করিস, ঠিক আছে? আমি বলবো পরের দিন, কিন্তু নিজেরা চেষ্টা করিস, তাহলে আজকের আন্ডারস্ট্যান্ডিংটাও ক্লিয়ার হবে। পরের দিন আমরা একটু তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবো, ঠিক আছে? বোঝা গেল? হুম 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 হুম, ঠিক আছে। ঠিক আছে। হুম। তাহলে এই পর্যন্ত এন্ড থাকবে। End. ঠিক আছে, রেকর্ডিং ক্লোজ করলাম, কোনো প্রশ্ন না হুম থাকলে। হুম, আমি বেরিয়ে গেলাম। হুম।